উফ বেবি, তুমি এত সুন্দর কেন? কে বলেছে আমি সুন্দর? আর তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার চোখে তুমি সুন্দর বেব। সত্যি, আজকে না তোমাকে অনেক বেশি কিউট লাগছে। যা দুষ্টু, তুমি একটু বাড়িয়েই বলছো। আগে তো কখনো বলোনি আমাকে তোমার এত ভালো লাগে। আগে তো কখনো লাগেনি জান, তাই বলিনি। আজকে তোমাকে এত বেশি হট লাগছে, যার জন্য পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আয় দুষ্টু, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কেন তাকিয়ে আছে বুঝতে পারছে না? বললাম না, আজকে তোমাকে সেই লেভেলের হট লাগছে। তোমার থেকে চোখ ফেরাতে পারছি না বেব। তোমার ঠান্ডা কি বলো তো? ফাজিল ছেলে, সেই তখন থেকে এমন করে তাকিয়ে আছো যে। জানি না, কিন্তু আজকে তোমাকে খুব আদর করতে ইচ্ছা করছে। উম, একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না, তাহলে আমি সবাইকে বলে দেবো তুমি এতটা ফাজিল। এসব কথা কাউকে বলতে নেই জান, এসব আমাদের পার্সোনাল বিষয়। আর তুমি জানো আমি তোমাকে কতটা কাছে পেতে চাই, কত বেশি ভালোবাসতে চাই। জানি না, তুমি তো কখনো বলোনি আমাকে কাছে পেতে চাও আর এত ভালোবাসো। বলবো কি করে? তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না, সব সময় শুধু আমাকে খালি ইগনোর করো। সবসময় দুষ্টুমি করার ধান্দায় থাকো, তাই তোমাকে দূরে সরিয়ে দিই। নাইলে কখনো উল্টো পাল্টা করে বসবে, তার তো ঠিক নেই। তুমি আমাকে আদর করতে চাও, সেটা কখনো বলোনি। আজকে চাই জান, আজকে তোমাকে অনেক আদর করব, এত আদর করব যেন তুমি সব সময় শুধু আমার আদরটাই পেতে চাও। দুষ্টু, তাহলে আগে কেন বলোনি তুমি আমাকে আদর করবে? কখনো তো সুযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, কাছে আসো, একটু আদর দিই। সত্যি ভালোবাসবে আমাকে? অনেক ভালোবাসবো, দেখো তোমারও ভালো লাগবে। দুষ্টে, তাহলে তাকেও জোগানো। আমার না কেমন কেমন লাগছে। কেমন লাগছে বেব? আমাকে বলো, সব ঠিক করে দেব। জানি না, মনের ভেতর কেমন একটা না অস্থির ফিল হচ্ছে। ভালো লাগছে না কিছুই। আগুন জ্বলছে তো, আর জ্বলবে না। আমি 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 সব ঠিক করে দেবো বেব। যত সব ফালতু কথা বলো। এত কথা না বলে আদর করলেই পারো। ঠিক আছে, আ- আম, তোমাকে এমনভাবে আদর করব সারা জীবনে তোমার আদর পেতে মন চাইবে। তাহলে দেরি করছো কেন? কাছে আসো, আমার ভেতরের আগুনটা নিভিয়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি মরেই যাব। প্লিজ জান, কাছে আসো। চাই, কিন্তু আদর করলে তুমি কান্না করবে না তো? লাগলে লাগুন, তাতে কিছু যায় আসে না। তুমি আমাকে আদর করবে ব্যাস, এটাই শেষ। তোমার আদর পেতে আমি কোনো কিছুই পরোয়া করি না, শোনো। আমি আদর শুরু করলে তখন কিন্তু আমাকে আটকাতে পারবে না শোনা। আমি আদরটা না করে তোমাকে ছাড়বই না। কেন জান? জানি না, তবে আমার মনে হচ্ছে আমি তোমাকে আজকে অনেক আদর করতে পারবো। তোমাকে আমার পুরো ভালোবাসা ভরিয়ে দেব। বেবি, আমি কি তোমাকে বারণ করছি? প্লিজ জান, তোমার যত খুশি তাও তাও, প্লিজ। আমি যা আর পাচ্ছি না। মনে হচ্ছে তুমি আমাকে যদি ভালো না বাসো, আমি সত্যি মরে যাবো বেবি। আমি আজকে তোমার সব কষ্ট আর ভেতরে জ্বলতে থাকা আগুনটা নিভিয়ে দেব। এরপর থেকে তোমার আজকের দিনের কথাটা মনে পড়লে আমার থেকে আদর পেতে ইচ্ছে করবে জান। তাহলে দেরি করছো কেন? আমার তোমার মতো করে ভালোবাসো। ঈশান ইশিকার দিকে এগিয়ে গেল। দুজন দুজনের চোখের দিকে কিছুক্ষণ মাতাল করা চাহনিতে তাকিয়ে রইল। এবার ইশিকা ঈশানের শার্টের কলার ধরে নিজের দিকে টেনে নিল। ঈশান বুঝতে পারছে ইশিকার শরীর থেকে কেমন একটা মাতাল করা স্মেল আসছে। বারবার মনে হচ্ছে ঈশান আজকে ইশিকাতে পুরো মাতাল হয়ে যাবে। ইশিকার গোলাপি ঠোঁট জোড়া ঈশানকে বারবার কাছে টানছে। তাই দেরি না করে ঈশান ইশিকার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দেয়। ইশিকাও রেসপন্স দিতে শুরু করে। এভাবে 10 মিনিট কিস করার পর ঈশান ইশিকার ঠোঁট জোড়া ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে, নাকে, কানে, গলায়, ঘাড়ে কিস করতে লাগলো। ইশিকা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো আর ওকে আঁকড়ে ধরলো। ঈশানও আদরের মাত্রা একটু একটু করে বাড়াতে লাগলো। ইশিকা অনেক আগেই চোখ জোড়া বন্ধ করে নিয়েছে
আর দুই হাতে ঈশানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওরা দুজন দুজনের নেশাতে পুরো উন্মাদ হয়ে আছে। ওদের ভাবনাতেও নেই দুজন কোথায় আছে, কি করছে। ঈশান ইশিকাকে সারা শরীরে চুমু দিতে লাগলো। ইশিকা বারবার ওকে আঁকড়ে ধরছে আর নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঈশান ততবার ওকে ছাড়িয়ে নিয়ে ওর শরীরে চুমু দিচ্ছে। ঈশানের ভিতরে যেন আদরের আগুন জ্বলতে লাগলো। তাই থাকতে না পেরে ইশিকার শরীর থেকে আস্তে আস্তে কাপড়গুলো ও মুক্ত করে দিল আর সব জায়গাতেই লাভ বাইটগুলো দিতে থাকে। ইশিকার শরীরে ঈশান যতবার ঠোঁটের ছোঁয়া দিচ্ছে ও ততবারই শিউরে শিউরে উঠছে। দুজনে আজকে পুরো মাতাল হয়ে গেছে। আজকে প্রথমবার কোনো পুরুষ ইশিকাকে এমন করে স্পর্শ করছে। ইশিকাও থাকতে না পেরে ঈশানের শার্টটা খুলে দেয়। ঈশান ইশিকার শরীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে ইশিকা ওকে এত শক্ত করে আঁকড়ে ধরছে যার জন্য ওর নখের আঁচড়গুলো ঈশানের পিঠে বসে যাচ্ছে। সেদিকে কারও খেয়াল নেই। ঈশান কিস করতে করতে ইশিকার নাভিতে চলে আসে। খেয়াল করে ইশিকার নাভিটা আরও কিউট আর হট। এমনটা ঈশান আগে কখনো দেখেনি। ইশিকার সব কিছুই ঈশানের কাছে এতটাই মোহনীয় লাগছে যার জন্য মনে হচ্ছে ওকে অনেক বেশি আদর করে দিতে। ঈশানের স্পর্শ অনুভব করতে না পেরে ইশিকা চোখ খুলে তাকালো। ঈশান ওর নাভির দিকে তাকিয়ে আছে, তাই বলল, এই দুষ্ট, কি হলো এভাবে তাকিয়ে আছো যে? প্লিজ আদর করো না আমাকে। ঈশান আর দেরি না করে ইশিকার নাভিতে গভীরভাবে চুমু দিতে লাগলো। চুমুতেই পুরো ভরিয়ে দিতে লাগলো। ইশিকা শরীরের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ঈশান ঠোঁটের স্পর্শও দেয়নি। ঈশানের স্পর্শে ইশিকা আর থাকতে না পেরে ওকে নিজের কাছে টেনে নেয় আর ভালোবাসায় ভরিয়ে দিতে বলে। ঈশান ওদের শরীরে একটা চাদর টেনে দিয়ে ইশিকাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিতে শুরু করে। ঘণ্টাখানেক দুজন দুজনের ভালোবাসায় মগ্ন থাকার পর দুজনেই অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। ঈশান ইশিকার বুকে মাথা গুজে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ইশিকাও ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইশিকার ঘুম ভাঙতেই ও যেন আকাশ থেকে পড়ে। খেয়াল করে ঈশানকে, ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর নিজেও ঈশানের সাথে লিপ্টে আছে। এমন কিছু দেখে ইশিকা অনেক বেশি অবাক হয়ে যায়। ইশিকার মাথাটা পুরো গরম হয়ে যায়। তারপর ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশানের ঘুমটা ভেঙে যায়। ঈশান নিজেকে ইশিকার বুকে আবিষ্কার করে তারপর তাড়াহুড়ো করে উঠে বসে। এবার ইশিকা কান্না ভেজা কণ্ঠে বলতে শুরু করে, কি হলো তোমার? কি হয়েছে তাই না? কুত্তা হারামি, তুই এখানে কেন? শেষ পর্যন্ত তুই আমার সাথে এত বড় সর্বনাশ করলি। কি হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? এখন কিছুই বুঝতে পারছিস না? সারা রাত আমার সাথে উল্টোপাল্টা কাজ করে এখন বলছিস কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। এইভাবে কান্নাকাটি না করে আমাকে বলো কি হয়েছে। আর তোমার এই অবস্থা কেন? আর আমি এখানেই বা কেন? এখন নাটক করা হচ্ছে? শেষ পর্যন্ত তুই আমার সাথে এরকম একটা কাজ করতে পারলি? তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে এমন করে হ্যারাসমেন্ট করতে পারলি তুই? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। সেটা না করে এইভাবে কান্নাকাটি করছিস। আমাকে বলো কি হয়েছে। তাছাড়া তুই এখানে কেন? আর তোর শরীরের এই অবস্থা কেন? ইশিকার এরকম দ্বারা কথাতে এবার ঈশান ওর শরীরের দিকে দেখল। পুরো শরীরটা কেমন লাল হয়ে আছে। তার উপর এমন কোনো জায়গায় নেই যে কামড়ের দাগ নেই, যেটা দেখে ঈশানের বুঝতে বাকি রইল না কাল রাতে ওদের মাঝে কি হয়েছে। ঈশান কথা বলছে না, তাই ইশিকা আরও জোরে জোরে কান্না করে দিল। সাথে সাথে ঈশান ওর মুখের পাশে হাত রাখতেই ঈশিতা সরিয়ে দিয়ে বলতে লাগলো, একদম স্পর্শ করবি না আমাকে। শেষ পর্যন্ত তুই কিনা আমার সাথে এরকম একটা বাজে কাজ করতে পারলি? আমার ভাবতেই ঘৃণা লাগছে, তুই কিনা আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, শেষ পর্যন্ত বেস্ট ফ্রেন্ডের মতো এত বড় সর্বনাশ করলি। ছি! আরে বাবা, কি হচ্ছে সেটা তো বলবি। সেটা না বলে এইভাবে কান্নাকাটি করলে কি সমস্যার সমাধান হবে? কি করেছে আমি যার জন্য তুই এইভাবে কান্নাকাটি করছিস? আমাকে বল, তুই শরীরের অবস্থা হলো কি করে? ঈশানের মুখ থেকে এরকম কথা শুনে ইশিকা রাগটাকে কন্ট্রোল করতে পারল না। সজোরে কষে ঈশানের গালে দুটা থাপ্পড় বসিয়ে দিল। ঈশান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল আর ইশিকা বলতে আরম্ভ করলো, সারা রাত ধরে আমাকে বক করে এখন বলা হচ্ছে কি হয়েছে, আর আমি কান্না করছি কেন? আমার শরীরের এই অবস্থা দেখেও কি তুই বুঝতে পারছিস না? এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস?
ছি, তুই এসব আমার সাথে করতে পারলি কি করে? শেষ পর্যন্ত চাহিদা পেটেছে আমাকে নিয়ে এই নোংরা কাজটা তুই করতে পারলি? আমি কি করেছি সেটা তো বলবি? আমি বুঝতে পারছি না আমি এখানে কি করে আসলাম, আর তোর এই অবস্থা কেন? আর একটু নাটক করার চেষ্টা করবি না তুই। সবটা ইচ্ছে করেই করেছিস, আর এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস, তাই না? কালকে রাতে আমাকে ওই রকম বাজে জিনিসগুলো তুই খাইয়েছিস। দেখ, তুই এতটা ন্যাকামি করেছিস, তোর শরীরে দেখ, তোর শরীরেও কিচ্ছু নেই, আর আমার শরীরেও কিচ্ছু নেই। তুই ইচ্ছে করে সবটা করেছিস, এরপরেও কি তুই বুঝতে পারছিস না যে তুই কি করেছিস? তোর এরকম নাটক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কথাটা শোনো, কি হয়েছে বল। তুই নিজের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। তোর শরীরে যে এত লিপস্টিকের ছাপ কেন? আর আমার শরীরে এত এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে শরীরটাকে কামড়ে পুরো শেষ করে দিয়েছিস কুত্তা। ঈশান খেয়াল করলো ঈশিকার সারা শরীরে কামড় আর চুমোর দাগ ও শরীরের লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখেই আর ঈশিকার এরকম কথা বারবার শুনি বুঝতে বাকি রইল না কাল রাতে নেশার ঘরে ওরা দুজন কি করে ফেলেছে। ঈশিকা কান্না করছে আর ঈশান গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে। আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে এখানে কি হচ্ছে, তাই তো? আসলে ঈশিকা আর ঈশান দুজনেই একই স্কুল থেকে শুরু করে কলেজে পর্যন্ত একসাথেই পড়ালেখা করেছে, আর এখন ওরা অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। ঈশিকা কোটিপতি বাবার ধনির হাদুলি, আর ঈশানের অবস্থাও যে খারাপ তেমনটা নয়। এখন দুজনের দূরত্বটা অনেক বেড়ে গেছে, কারণ যবে থেকে ঈশান জানতে পেরেছে ও ঈশিকার প্রতি দুর্বল, ওকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে, তবে থেকেই ঈশান ওকে আরও ভালোবাসতে শুরু করেছে। ঈশান ঈশিকাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, তারপরও বোঝাতে পারছিল না, আর আমার কোনো উপায় না পেয়ে ওকে প্রপোজ করেছিল। সেদিন ঈশিকা অনেক বেশি অবাক হয়, সবার সামনে ঈশানের ভালোবাসাটাকে তুচ্ছ ভেবে উড়িয়ে দেয় আর বলে, ঈশান, আমি ভাবতেও পারছি না যে তুই আমাকে নিয়ে এইসব কিছু ভাবিস। আমার ধারণার বাইরে ছিল যে তুই এরকম কিছু ভাবতে পারিস। আমার অবাক লাগছে, জানিস তো, যাকে কিনা বেস্ট ফ্রেন্ড বলে ভাবতাম, আর সে আমার আড়ালে অগোচরে আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা ভেবেছে। তুই এমন বলছিস কেন? আমি কি এমন অন্যায় করে ফেলেছি? ভালোবাসাটাকে খুব বেশি অন্যায় বলে? ভালোবাসা তো কোনো অন্যায় নয়। তাছাড়া এটা বলে কেউ হয় না, হয়ে যায়। আমি তো খুব আগে থেকে জানতাম যে একটা ছেলে একটা মেয়ে শুধু বেস্ট ফ্রেন্ড থাকতে পারে না, তাদের মাঝে কেউ একজন দুর্বল হবেই। আর সেটা হ্যাঁ, দুর্বল হবে, আর সেটা তুই হয়েছিস, তাই না? আমি জানি না মনে করছিস যে তুই 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 কি জন্য আমার সাথে রিলেশনে যেতে চাইছিস, আর কি জন্য আমাকে ভালোবাসলি? কি বলছিস তুই এগুলা? আমি তোর জন্য কোন লাভের এসে রিলেশনে যাব বল? আমি তোকে ভালোবাসি, এর জন্য তোকে ভালোবাসি সেটা প্রকাশ করেছে। আর তুই বলছিস যে আমি তোর সাথে কোনো প্ল্যান করে রিলেশনে যাচ্ছে? আমি একটাবার প্ল্যানের কথা বলিনি, এটা তুই নিজেই প্রকাশ করেছিস। তার মানে তোর প্ল্যানটাই হচ্ছে আমার আব্বু আম্মুর এত টাকা পয়সার জন্য আমার সাথে রিলেশনে নাটক করা, তাই না? আমি খুব ভালো করেই বুঝে গেছি তোর মন মানসিকতাটা কেমন। আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে নিয়ে এইসব ভাবলি? তুই কি করে ভাবলি যে আমি তোকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেব, সরি বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেব? তুই আমার কাছে এসে ভালোবাসার কথাগুলো বললে আমি সেটা বিশ্বাস করে নেব? কেন বিশ্বাস করবি না? কিসের জন্য বিশ্বাস করবি না? আমি কোনো ফ্রড নাকি? আমি কোনো ফ্রড নাকি চিটার যার জন্য তুই আমাকে বিশ্বাস করতে পারবি না? আর 10টা মেয়ের সাথে আমি কোনোদিন রিলেশন করেছি? তোকে ছাড়া আমি একটা মেয়ের সাথে কথা বলিনি, সেটা শুধু তোর জন্যই। তাছাড়া কোনো মেয়ের সাথে তুই আমাকে কথা বলতে দিস নে, একমাত্র তোর জন্যই এরকমটা হয়েছে। আর তুই বলছিস আমি আমি তোকে ভালোবাসলে তুই সেটা বিশ্বাস করবি না? তোর এসব নীতি বাক্য না আমার শোনার টাইম নেই। আমি তোকে বলছি আমি তোকে ভালোবাসতে পারবো না, তারপরেও তুই এইসব উল্টোপাল্টা কথা আর কখনো বলবি না। আজকে আমি যদি জানতাম যে তুই আমাকে ডেকে নিয়ে এইসব বলবি, তাহলে আমি কখনোই আসতাম না। ইশিকা, বিশ্বাস কর, তুই আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু সেটা বুঝতে পারছিস না। তারপর যখন বুঝতে পারবি তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা কর, আমি তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারবো না তোকে ছাড়া। এই 6টা মাসে আমি তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই আমাকে একটু বোঝার চেষ্টা করিস নে, উল্টো আমাকে সবসময় ইগনোর করিস। আমি বুঝতে পেরেছি তুই জানিস আমি তোকে ভালোবাসি, আর সেজন্য হয়তো তুই আমার থেকে দূরে সরে যেতে চাইছিলি। আমি তো চিন্তাধারা তোকে অবাক হয়ে যাচ্ছি। তুই কি সবাইকে নিজের মতো ভাবিস? তোর এরকম চিন্তা ভাবনা তোর কাছেই রাখ। আমি তোকে নিয়ে সব আজে বাজে ভাবতে যাবো কেন? তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলেকে আমি নিজের বয়ফ্রেন্ডের জায়গায় দিয়ে দেবো, কিংবা তোকে ভালোবাসতে যাবো? আমার মতো ছেলে মানে তুই কি বোঝাতে চাইছিস? আমি কি খুব বাজে ছেলে যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারবি না? না আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি যার জন্য তুই আমাকে ভালোবাসিস না?
বল। এখানে ভালোবাসার কথা আসছে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি না তুই কি এত বেশি কথা যে বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি কি না? আজব ক্যারেক্টার মাইরি। তুই কি করে ভাবলি যে আমি তোকে ভালোবাসতে যাব, যেখানে তোর সাথে আমি একটা মুহূর্ত থাকতে পারি না? সব সময় আমাদের মাঝে ঝামেলা লেগেই থাকে, সেখানে তোর সাথে আমি সারা জীবন থাকার কল্পনা কি করে করব? তুই এইটুকু তো ভাবতে পারিস? ওকে, ওকে, আমি আজকে থেকে তোর সব কথা শুনবো। আজকে থেকে আমাদের মাঝে কোনো ঝামেলা হবে না। দুজনে অনেক হ্যাপি থাকবো। দেখিস, তুই যা বলবি আমি সেটাই শুনবো। আর তোকে অনেক বেশি ভালোবাসবো, সবসময় বুকে জড়িয়ে রাখবো। দেখিস, একটা সুযোগ দে তোকে ভালোবাসার। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু রাগ আর ইগোর কাছে তোর ভালোবাসাটা চাপা পড়ে যাচ্ছে। তারপর যখন বুঝতে পারবি তখন তোর খুব খারাপ লাগবে। তুই আমাকে এমন কোনো কষ্ট দিস না যার জন্য পরবর্তীতে তোকে কষ্ট পেতে হয়। প্লিজ, আমাকে একটা সুযোগ দিয়ে তোকে ভালোবাসার। তোর এসব কথা শোনা না আমার প্রচণ্ড পরিমাণে মেজাজ খারাপ হয়ে যায়। তার উপরে তুই বারবার বলছিস সুযোগ দেওয়ার কথা। এটা কি কোনো কম্পিটিশন নাকি যে যেখানে তোকে সুযোগ দেব? তুই বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি না? তারপরে তুই এসব কথা বলছিস? না, তুই আমাকে ভালোবাসিস, অবশ্যই ভালোবাসিস। তোর যতটুকু কেয়ারিং ভালোবাসা, আমাকে হারিয়ে ফেলা ভয় থাকে, এগুলো তোর মিথ্যে নয়। তুই এর জন্য করিস এগুলো কারণ তুই আমাকে ভালোবাসিস। কোনো মেয়ের সাথে তুই আমাকে কথা বলতে দিস না কারণ তুই আমাকে ভালোবাসিস বলে এগুলো করিস। এগুলো তোর শুধু শুধু করিস না। একটা মেয়ে একটা ছেলের জন্য এগুলো তখনই করে যখন তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর তুই আমাকে ভালোবাসিস, তাই আমি তোকে বলছি তুই আমাকে একটা সুযোগ দিয়ে দেখ। তাছাড়া তুই তো এমন না যে আমাকে পছন্দ করিস না। আমি তো তোর। শোন, এই সাধারণ কেয়ার আর একটু বন্ধুত্বের ভালোবাসা দেখালেই যে তোকে আমি ভালোবাসি তা তোর কোনো মানে নেই। তোর এসব কথা শুনে না আমার অবাক লাগছে। তুই কি না এইসব ভাবতে শুরু করেছিস? আসলে কি বলতো, তোর ভাবনা চিন্তার মধ্যেই সমস্যা আছে। তুই এতটা এতটা সিক মেন্টালিটির সেটা আমি জানতাম না। জানলে কখনোই তোর সাথে ফ্রেন্ডশিপ করতাম না। কি করব বল, তোর সাথে যতটা মিশতে পেরেছিলাম, যতটা নিজের কথাগুলো বলতে পেরেছিলাম, অন্য কারোর সাথে ততটা ফ্রি হতে পারিনি। ওই জন্যই ভেবেছিলাম তোর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুই সেটা রক্ষা করতে পারবি। হুঁ, কিন্তু তুই যে এমনভাবে আমার ফ্রেন্ডশিপটাকে নষ্ট করে দিবি সেটা আমি জানতাম না। এতে আবার ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার কী হলো? আগে নয় আমরা ক্লাসমেট ছিলাম, তারপর ফ্রেন্ডশিপ করেছিলাম, তারপর বেস্ট ফ্রেন্ডের হয়েছিলাম, এখন আমরা রিলেশনে যাব। 2 দিন পরে আমাদের বিয়ে হলে আমাদের মাঝে আরও ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, দুজনে এক হয়ে থাকতে পারবো। আর তুই বলছিস আমাদের মাঝে ঝামেলা হবে? তোর এসব চিন্তাভাবনা একটু পাল্টা। তাছাড়া তুইও জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে ইগনোর করে থাকতে পারবি? বল, আমাকে কষ্ট দিয়ে তোর কষ্ট লাগবে? বল। ইশিকা বুঝতে পারছিল যে ঈশানের সাথে যতই কথা বলার চেষ্টা করবে ততই বেশি ও কথা পেঁচাবে, তাই বলতে লাগলো, না, লাগবে না। তুই কষ্ট পেলে তাতে আমার কি? তুই আমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড না যে তোর কষ্টতে আমার বুকটা ফেটেই যাবে। শোন, আজকের পর এসব কথা তুই আর আমাকে বলতে আসবি না, আর তুই আমার সামনেই আসবে না। এসব বলা তো থাকলো দূরের কথা। তুই যে কাজ করেছিস না, এরপর তোর সাথে আমার কথা বলারই ইচ্ছে নেই। তার উপরে তুই আমার সামনে এসব উল্টোপাল্টা বলতে আসিস। আসিস না তো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। শোন, তুই মার, বকা দে, যা ইচ্ছা তাই কর, তারপরও তুই আমাকে ছেড়ে যাস না। তাছাড়া তুই জানিস তুই আমাকে ইগনোর করলে আমার কতটা বেশি কষ্ট হয়। তোকে ছেড়ে আমি থাকতে পারি না, তারপরও তুই আমাকে এমন ইগনোর করে থাকতে পারবি? বল, আমাকে কষ্ট দিয়ে তোর ভালো লাগবে? ইশিকা ঈশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে সাথে সাথেই ইশিকার মাথায় প্রচণ্ড পরিমাণে উঠে যায়। এই হাত ধরাটা যদি ঈশান ওদের ফ্রেন্ডশিপ থাকাকালীন অবস্থায় ধরতো কিংবা ওকে জড়িয়ে ধরতো তারপরেও ইশিকা কিচ্ছু মনে করতো না, কিন্তু আজকের বিষয়টা অন্যরকম। ইশিকা ঈশানের দিকে ঘুরেই ওকে কষে 2টা থাপ্পড় মেরে দিল। সাথে সাথেই ঈশান মাথা নিচু করে ফেললো। একটা মেয়ে তোকে অসহ্য মনে করে আর তুই তার কাছে এরকম বারবার এসব উল্টোপাল্টা বলিস? তোকে বলছি না তুই এসব বলবি না। আজকের পর তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ থাকবে না। তুই যেটা করেছিস, তোর সাথে আমার কথা বলতেও ঘৃণা লাগছে। ছি। সেই দিনের পর থেকে ইশিকা ঈশানকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করতে শুরু করে। ঈশান যেখানেই যাচ্ছিল ইশিকা সব জায়গাতেই ওকে ইগনোর করতেছিল, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণের কষ্ট পাচ্ছিল। এই বিষয়টাই ঈশানের বন্ধুরা আর ইশিকার বান্ধবীরা আর ওদের ক্লাসমেটের সবাই জানতে পেরে যায়।
তারপর ইশিকার বান্ধবীরা আর ঈশানের ফ্রেন্ডরা সবাই ইশিকাকে অনেক বোঝায় আর বলে ওরা অনেক হ্যাপি থাকবে, আর ওদের দুজনের মাঝে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দুজন দুজনকে ভালো বুঝতে পারবে। একটা সময় ওরা অনেক হ্যাপি থাকতে পারবে। তাছাড়া দুজন দুজনকে আসলে অনেক বেশি ভালোবাসে, আর ইশিকা সেটা বুঝতে পারছে না, যার জন্য ঈশানকে এভাবে কষ্ট দিচ্ছে। ঈশান ইশিকার থেকে দূরে সরে থাকতে পারে না, যার জন্য ওর মাঝে প্রচণ্ড কষ্ট হয়। ও বোঝাতে পারছে না ইশিকাকে কত বেশি ভালোবাসে। যতবার সামনে গিয়ে ভালোবাসার কথাগুলো প্রকাশ করতে চায়, ইশিকা সবার সামনে ওকে অপমান করে আর ইগনোর করে যায়, যার জন্য ঈশান প্রতি রাতে নীরবে চোখের জল ফেলে। হয়তো কাউকে সেটা বোঝাতে পারে না। ঈশানের বন্ধুদের মাধ্যমে আব্বু আম্মু বিষয়টা জেনে গেছে, যার জন্য ওরা কথা বলতে চায়। তারপর ইশিকার আব্বু আম্মুর সাথে কথা বলতে চেয়েছিল, তখন ঈশান ওদের বারণ করে দিয়েছে। ঈশান ভেবেছিল যে ইশিকা আগে প্রপোজ করাবে, তারপর দুজনে বিয়ে করে আর দুই ফ্যামিলির সামনে দাঁড়াবে। তাতে হয়তো ওরা অনেক খুশি হবে। আর ইশিকার আব্বু আম্মু যে ওদের মেনে নেবে না তেমনটা নয়। ওরা খুব ভালোভাবেই জানে ঈশান আর ইশিকা কতটা ভালো ফ্রেন্ড, যার জন্য ওরা এরকমভাবে নিজেরা একসাথে থাকতে চাইলে আর সারা জীবন একসাথে কাটানোর কথা বললে ইশিকার আব্বু আম্মু কখনোই বারণ করবে না। আর ঈশান যাকে নিয়ে এত স্বপ্ন দেখে, সেই ভালোবাসার মানুষটা ওকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে, যার জন্য ঈশানের ফ্রেন্ডরা ওকে বারবার বোঝাচ্ছিল আর বলছিল ইশিকার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। প্রতিদিনের মতো আজও ঈশান ওদের আড্ডায় বসে মন খারাপ করেছিল। আর তখন ঈশানের বন্ধু রাজ ওকে বলে, শোন, আমি বলি কি, ইশিকা যেহেতু রাজি হচ্ছে না, আরও পুরো 3টা মাস যাবত তোকে ইগনোর করেই চলেছে, তুই ওর ইগনোরটা সহ্য করতে পারছিস না, এজন্য বলি কি, তুই ইশিকার বাসায় বিষয়টা বল। তারপর ওরা যদি না মেনে নেই, তখন ইশিকাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিস। দেখবি একটা সময় তোর ভালোবাসা পেয়েও ভুলে যাবে ও তোকে এরকম ইগনোর করতে চাই, কিংবা তোদের মাঝে ফ্রেন্ডশিপ ছিল, ওই ফ্রেন্ডশিপের কারণেই তোদের মাঝে এরকম সম্পর্কটা তৈরি করতে চাচ্ছে না। আমি বলি কি, তুই তোর আব্বু আম্মুকে নিয়ে তারপর ইশিকার বাসায় যা। এতে তার হিতের বিপরীত হয়ে যেতে পারে। ইশিকা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। যদি এরকম কোনো কাজ করি তাহলে হয়তো অনেক বেশি রেগে যাবে আর আমার সাথে কথা বলে বন্ধ করে দেবে। আর যদি বিয়ের প্রস্তাব পাঠায় দেখা গেছে বাসা থেকে চলে যাবে, তখন কি হবে বলতো? আমি চাই না জোর করে ওকে নিজের করে নিতে। আমি চাই ইশিকা আমাকে বিয়ে করে নিক, তারপর দুজনে অনেক হ্যাপি থাকবো। তাই বলছে কি যে ওকে একটু বোঝানোর চেষ্টা করি, তারপর না হয় দেখা যাবে। শোন, ও যে রাগী একটা মেয়ে, তাতে কখনোই তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না। তাছাড়া না তোকে ভালোবাসবে। তাই আমি তোকে যেটা বলি সেটা শোন, তুই ওকে বিয়ে করে নে। তারপর দেখবি যে তোর ভালোবাসাটা অ্যাকসেপ্ট না করে সারা জীবন এভাবে ঝুলিয়ে রাখে। তোকে নিজের বয়ফ্রেন্ড করা তো দূরে থাক, নিজের স্বামী হিসাবে মেনে নেওয়ার চেষ্টা করবে না। তাই যেটা করার জোর করেই করতে হবে। জোর করে শুধু মানুষের দেহটাই পাওয়া যায়, মনটা নয়। তাছাড়া সারা জীবন ওর কাছে অপরাধী হয়ে থাকবো যদি জোর করে কিছু করি। আমাদের মাঝে যে ফ্রেন্ডশিপটা আছে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তার উপর যদি এরকম কিছু করি, আমাকে যতটুকু বিশ্বাস এখনো করে সেটুকু আর কখনো করবে না। তাহলে কি সারা জীবন এভাবে দেবদাস হয়ে থাকবি? ইশিকা তো অন্য এক ইশিকা তো অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করেছে। তার উপর যদি অন্য কোনো কারো সাথে রিলেশনে চলে যায়, তখন করবি তখন কি করবি তুই? তখন কি করবি? তুই তোকে হারিয়ে ফেলবি। ওকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি? ও তোর আগের কাছে নিজের ভালোবাসাটা বুঝতে পারবে না। তারপর যখন বুঝতে পারবে, অনেক দেরি হয়ে যাবে। সেটা কি খুব ভালো হবে বল? না না, এসব কথা বলিস না। এমন কিছু হবে না। ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি সেটা খুব ভালো করে জানি। তো এসব বলে আমাকে কষ্ট দিস না প্লিজ। আমাকে এসব বলে টেনশনের মধ্যে ফেলিস না। আমি জানি ও আমাকে ভালোবাসে, সেটা বুঝতে একটু সময় লাগবে, কিন্তু তাই বলে যে এমনটা হবে তেমনটা নয়। যা ইচ্ছা কর, আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস। ওর ইগনোরটা দিন দিন বেড়ে যাচ্ছে। সেটা কি তোর কাছে ভালো লাগছে? আমার কাছে খারাপ লাগছে। তাহলে তোকে ইগনোর করছে, তুই বুঝতে পারছিস না যে তোর কতটা খারাপ লাগছে। ঈশান চুপ করে রইল। এভাবেই আরও 3টা মাস কেটে গেল। এর মাঝে ইশিকা ঈশানের সাথে যেটুকু কথা বলতো ওর
ওরকম ভালোবাসা প্রকাশ করার কারণে সেইটুকুও বলা বন্ধ করে দিয়েছে, যার জন্য ইশিকা এরকম ইগনোরটা ঈশান মেনে নিতে পারছে না। প্রতিনিয়ত ও মন খারাপ করে থাকে। এর মাঝে ঈশান একদিন এই ইশিকার কাছে হাত জোর করে বলেছিল অন্তত এই ফ্রেন্ডশিপটা ওকে ফিরিয়ে দিতে। ও আর এসব কথা কখনো বলবে না। তখনই সে কাউকে বলে, তুই যে কাজ করেছিস এরপর আর তোকে ফ্রেন্ড হিসেবে ভাবাটা আমার পক্ষে সম্ভব না। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম তোকে, কিন্তু তুই বুঝিসনি। তাই এখন আর চাই না যে তোর সাথে আমার ফ্রেন্ডশিপটা থাকুক। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুই সেটা রাখিসনি। তুই নিজের দোষে নিজের ফ্রেন্ডশিপটাকে হারিয়েছিস। আমি জানি তোকে যদি আমি এখন ফ্রেন্ডশিপের অধিকারটা আবার দেই, তাহলে তুই আমার কাছে আবার আসার চেষ্টা করবি আর আমার দুর্বলতার সুযোগ নিবি। কি গ্যারান্টি আছে যে তুই আমার দুর্বলতার সুযোগ নিবি না? তাই আমি চাই না আর এই ফ্রেন্ডশিপটা হোক। ছি, তুই আমাকে এতটা বাজে ভাবিস? আসলে কি বলতো, ভালোবাসি বলে তার মানে এই না যে তোর সাথে ওরকম বাজে কিছু করব। কিন্তু তুই যে আমাকে এত বাজে ভাবিস সেটা আমার ধারণার বাইরে ছিল। আজকের পর থেকে আমার চিন্তা ভাবনা পাল্টে গেল। তুই আমাকে এতটা বাজে ভাবিস? আমি এই জন্যই ভাবছিলাম যে তুই আমাকে এত বেশি ইগনোর কেন করছিস। তুই আমাকে নিয়ে এরকম আজে বাজে চিন্তা করিস, ওই জন্য তুই আমাকে তোর কাছে আসাতে দূরে থাক, আমার সাথে কথাটাই বলিস না। এসব আজে বাজে ভাবনা আমি নয়, তুই ভেবেছিস। তাই তোকে বলছি, তুই আর কখনো আমার সামনে আসবি না। আর আজকের পর থেকে তোর সাথে আমার যত ফ্রেন্ডশিপ ছিল সবটা শেষ। তুই আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবি না। তো এটা কথা মনে রাখিস, তুই আজকে যে ফ্রেন্ডকে দূরে সরিয়ে দিলি না, একদিন তাকে এত বেশি ভালোবাসবি যার জন্য তোকে কান্না করতে হবে, অনেক বেশি কান্নাকাটি করবি। তুই থাকতে পারবি না আমাকে ছাড়া। এত বেশি ভালোবাসবি যেটা আমিও তোকে বাসি না এতদিন অবধি। ইশিকা সেদিন অনেক হেসেছিল আর সবার সামনে অনেক অপমান করেছিল, যার জন্য ঈশান পুরো 15টা দিন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। ঈশানের বন্ধুরা এমনকি ইশিকার বান্ধবীরা পর্যন্ত ওদের দুজনকে বুঝিয়েছিল, এক হতে বলেছিল, কিন্তু ইশিকার ওর জেদের কাছে অটল। তারপরও কোনো এক বাধার কারণে মেনে নিতে পারছে না। অন্যদিকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, তারপর আবার কলেজে যাওয়াটা কন্টিনিউ করে। কিন্তু এখন আর সেই আগের মতো নেই। কেমন যেন চুপচাপ থাকার চেষ্টা করে আর একা থাকার চেষ্টা করতো। এভাবেই কিছুদিন চলে যায়। এর মাঝে ইশিকার আর ঈশানের ফ্রেন্ডগুলো অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নেয়। ভাবে ওদের যে করেই হোক এক করে দিতে হবে। আর ওদের প্ল্যানটা খুব বাজে একটা প্ল্যান ছিল, আর যেটা গত রাতেই ওদের মাঝে হয়েছে। ইশিকার আর ঈশানের ফ্রেন্ডরা চেয়েছিল ওদের মাঝে কিছু একটা হোক, তাতে হয়তো ওরা নিজেদেরকে আপন করে নেবে। আর ইশিকা যে রাগী আর জেদি, তাতে এত সহজে কখনো মেনে নেবে না। তাই ওদের ফ্রেন্ডসরা ঠিক করে দুজনকে এক করতে হলে ওদের এরকম একটা ফাঁদে ফেলতে হবে, যার জন্য ওরা এরকম রুম ডেটের মতো একটা জঘন্যতম পথ বেছে নেয়। আর প্ল্যান মাফিক ঈশানদের একটা ফ্রেন্ডের বার্থডেতে ওদের দুজনকে ইনভাইট করা হয়। তারপর বার্থডেতে ওরা দুজনই আসে। ঈশান পার্টিতে আসার পর খেয়াল করে সবাই ড্রিঙ্কস করছে, যার জন্য ঈশান দূরে বসেছিল। ও ড্রিঙ্কস করার অভ্যাস নেই। অন্যদিকে ইশিকা এগুলো করে না, কিন্তু ইশিকাকে ওর একটা ফ্রেন্ড জোরপূর্বক খেতে বলছিল, কিন্তু ইশিকা খাচ্ছিল না। তখন ঈশান এসে ওর সামনে দাঁড়ায় আর বলতে আরম্ভ করে, এসেকে দেখ, এগুলো খাস না প্লিজ, তুই এগুলো কখনোই খাস না, তুই এগুলো খেয়ে নিজের শরীরের ক্ষতি করিস না প্লিজ। ঈশানের এরকম কথাতে ইশিকা রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল। তারপর বেশ কিছুক্ষণ ভেবে ওর ফ্রেন্ডের হাত থেকে ড্রিঙ্কস নিয়ে খেতে আরম্ভ করে। তখন ঈশান ওকে বারণ করতেই ইশিকা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করে, আমি যা ইচ্ছে তাই করবো, তাতে তোর কি? আমি এগুলো খাই বা না খাই তাতে তোর এত দেখার বিষয় কেন? তুই বুঝতে পারছিস না আমি তোকে ইগনোর করতে চাইছি? আর আমার যা ইচ্ছে আমি তাই করবো, তুই আমাকে বলার কি? হ্যাঁ, আমি হয়তো তোকে বলার কেউ নই, আর আমার দিক থেকে আমি তোকে অনেক কিছুই ভাবি, কিন্তু তুই আমাকে ভালোবাসিস না বলে আমাকে ভালোবাসার পরও সেটা স্বীকার করতে চাস না। একটা সময় বুঝতে পারবি এগুলো তোর জন্য ক্ষতির কারণ হবে। তুই প্লিজ এগুলো খাস না। আমার যা ইচ্ছে তাই করব, তোর এতে বারণ করার কে রে? তুই আমাকে বারণ করতে পারবি না, আর তুই যতই বারণ করবি আমি তত বেশি খাবো। তোর সাহস কি করে হয় আমাকে বারবার এসব কাজে বারণ করার? তুই আমাকে বারণ করার কে? হ্যাঁ, রাজ বুঝতে পারলো বিষয়টা অনেক বেশি ঝামেলায় গড়িয়ে যাবে। তাই ঈশানকে সেখান থেকে জোরপূর্বক নিয়ে আসলো। তারপর একটা জায়গায় বসিয়ে দিতে রাজ বলতে আরম্ভ করলো,
শুধু শুধু ওকে বারণ করছিস কেন? ও তোর কোনো কথা শোনে? তাহলে তুই ওকে বারণ করতে যাচ্ছিস কেন? শুধু শুধু নিজের সম্মানটাকে এভাবে সবার সামনে ডুবাচ্ছিস? কিন্তু এগুলো ওর জন্য ক্ষতিকর, আর এগুলো কখনোই খায় না। এসব ছাইপাশ খেলে ওর কোনো হুঁশ থাকবে না, তখন উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দিবে। চুপ, একদম চুপ। ও খাচ্ছে তাতে তোর কি? ও যদি তোকে ভালোবাসার পরেও সেই কান্না করে, তোকে ইগনোর করতে পারে, তুই ওকে ভালোবাসার পরেও তারপর ইগনোর করতে পারবি? তুই শুধু শুধু এসব বলছিস কেন? সবার সামনে অপমানিত হতে কি খুব ভালো লাগে? ঈশান মাথা নিচু করে বসে রইল আর রাজ ওকে বোঝাতে লাগলো। অন্যদিক থেকে ইশিকা একটু কয়েক ঢোক মদ খেতেই তারপর ইশিকার যেন ভালো লাগতে আরম্ভ করলো, যার জন্য ইশিকা খেয়েই চলেছিল। আর খেতে খেতে একটা সময় পুরো মাতাল হয়ে গেল। তখন রাগের বশে ঈশান পাশে থাকা বোতল নিয়ে নিজেই খেতে আরম্ভ করলো। কয়েকবার খেতে যেন ভেতরে আগুন গলা দিয়ে আগুন নামতে শুরু করলো। তারপর একটা সময় একের পর এক ড্রিঙ্কস করেই চলল। ইশিকা পুরো মাতলামি করতে শুরু করে দিয়েছে, আর ওর কোনো সিনসই নেই। তারপর একটা সময় ইশিকা একাই বেরিয়ে যেতে নিলে তখন ও পড়ে যেতে নাই। তখন রাজ বলে, শোন, ইশিকাকে গিয়ে ধর, ও পড়ে যাচ্ছে। ঈশান যায় ইশিকাকে ধরতে। তখন ইশিকা ওকে চাপটে জড়িয়ে ধরে আর বলে, এই দুষ্টু, এতক্ষণ কোথায় ছিলে? তুই এতক্ষণ আমার কাছে আসলি না কেন? তুই এসে ধরলে আমাকে কিভাবে পড়ে যেতে হতো বলতো? পাঁচিলটা। কি পাগলামি করছো? তুমি তো যেতে পারছো না, চলো আমি তোমাকে পৌঁছে দিই। না, আমি কোথাও যাব না। আমার এখন অনেক কিছুতে চাই। তুই এখন আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখবি। অনেক দিন হলো আমি তোকে কাছে পাই না। তুই কেন বুঝিস না আমার তোকে কাছে পেতে ইচ্ছে করে বাবু? ইশিকার এরকম কথা শুনে ঈশানের মাঝেও একটা নেশা কাজ করছিল। তার পরপর দুজনেই মাতাল। ঈশান কিছু বলে উঠবে তার আগেই ইশিকা ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঈশান ওকে ছাড়িয়ে নিয়ে তারপর চোখের পানি মুছে দিল। অন্যদিকে ঈশানের ফ্রেন্ড আর ফ্রেন্ডগুলো সবাই ওদের এরকম কাণ্ড দেখছে। তারপর একটা সময় ঈশান বলতে লাগলো, এখন এরকম করিস না প্লিজ, চল আমি তোকে রুমে দিয়েছি, তুই ঘুমিয়ে পড়, তাহলে দেখবি সব ঠিক লাগবে। কেন কিছু ঠিক হবে না? আমার তো তুই কাছে থাকলেই ঠিক হবে। আমার জন্য কেমন লাগছে তুই বুঝছিস না? তুই সব একটু থামিয়ে দে না। আমার জন্য কেমন লাগছে, ভালো লাগছে না। তুই এরকম করে কেন বলছিস বলতো? আর তুই আমার কাছে থাকতে পারবি না? তুই এমন করে বললে আমার কি খারাপ লাগে না বল? ঈশানের একটা ফ্রেন্ড এসে এবার ওকে বলতে লাগলো, ও পুরো মাতাল হয়ে গেছে, তোর অবস্থা খারাপ। আমি বলি কি, তুই ওকে ওই পাশের রুমটাতে নিয়ে গিয়ে শুয়ে দে। ও একটু ঘুমিয়ে পড়লে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি ওর বাসায় ফোন করে বলে দিচ্ছি। ঈশান ইশিকাকে নিয়ে যেতে গেল। ইশিকা কোনো কথাই শুনছিল না। তখন রাজের ইশারায় ঈশান ওকে কোলে উঠিয়ে নেয়। তারপর ঈশান গিয়ে ওকে বিছানায় শুইয়ে দিতে গেলে ইশিকা ঈশানের শার্টের কলার তাল সামলাতে না পেরে মাতাল অবস্থায় থাকতে এসে কার গায়ের ওপর পড়ে যায়, ইশিকার নিচে আর ঈশান ওপরে। দুজনেই পুরো ঘোর লাগা দৃষ্টিতে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। তারপর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পেরেছেন। এই ঘটনার পরদিন সকালে ওদের মাঝে কী কথা হলো সেটাও আপনারা জানতে পারলেন। আসলে এই পুরো ঘটনাগুলো সম্পূর্ণ ঈশান আর ইশিকার ফ্রেন্ডদের একদম একটা প্ল্যান ছিল, যাতে ওরা দুজনকে মিশিয়ে নেয়, মিলেই মিশে একাকার হয়ে যায়। আর দুজনেই এরকম একটা ভুল করে ফেলে। ওরা ভাবতেও পারেনি যে ওদের ফ্রেন্ডগুলো এরকম একটা প্ল্যান করবে। তো ইশিকা কান্না করছে দেখে এবার ঈশান ওর একটা হাত ধরলো, আর ঈশান বুঝতে পারছে যে ও কালকে মাতার অবস্থাতে কি একটা কাজ করে ফেলেছে, যার উপর দুজনেই নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। ঈশান ইশিকার একটা হাত ধরতেই ও এক ধাক্কায় হাতটা ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, তুই আমাকে একদম স্পর্শ করবি না। তোর এরকম নোংরা হাতে তুই আমাকে স্পর্শ করবি না। আমার ভাবতেই ঘৃণা লাগছে। আমি কিনা তোকে ফ্রেন্ড ভাবতাম, আর তুই কিনা আমাকে এমন নোংরা করলি। আমি তোকে কখনোই ক্ষমা করব না। ছি, আমার ভাবতেই অবাক লাগছে যে আমি কিনা তোর মতো একটা মানুষের সাথে এরকম করে। ছি। আমার কথাটা বিশ্বাস কর, আমি তো ইচ্ছে করে কিছুই করিনি। কালকে নেশার ঘরে গিয়ে থেকে কি করে ফেলেছি সেটা জানি না। তার উপর তুই এত বেশি মাতলামি করছিলি, যার জন্য তোকে আমি এই বেডে নিয়ে আসছিলাম শুয়ে দেওয়ার জন্য। আর তারপরে আমাদের মাঝে আর একটা
বাজে কথা তুই বলবি না। তুই ইচ্ছে করে আমাকে রুমে নিয়ে এসেছিস, সেই সবার সামনে চোখের আড়াল করে এরকম একটা কাজ করছিলি, তাই না? তুই ইচ্ছে করে এমনটা করেছিস। আমার ভাবতেই ঘৃণা লাগছে আমি কিনা তোর সাথে এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়লাম। আমার কথাটা শোন, আমি তো এগুলো ইচ্ছে করে করিনি। তুই কেন এগুলো বুঝতে চাইছিস না? এটা তো সাধারণ বিষয়। মাতাল অবস্থায় থাকার কারণে তোর অন্য কারোর সাথে হতে পারতো। তাহলে তুই কেন বুঝতে চাইছিস না? ছি, তোর ভাবনা চিন্তা এতটা বাজে। তুই কি বলতে চাইছিস? আমি এরকম একটা মেয়ে যার তার সাথে এগুলো করব? আর শেষ পর্যন্ত সেই সুযোগটা তুই নিলি, তাই না? তোকে আমার ফ্রেন্ড ভাবতেও ঘৃণা লাগছে। ইশিকা কথাগুলো বলেই চাদর গায়ে জড়িয়ে নিয়ে কান্না করতে লাগলো। তখন ঈশান ওর আবার একটা হাত ধরতে গেলে এবার ঈশান ইশিকার গালে 2টা থাপ্পড় মেরে দিল আর বলতে আরম্ভ করলো, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। একদম আমাকে স্পর্শ করবি না। আমার পুরো শরীরটা কেমন করে নোংরা করে দিয়ে এখন আমার কাছে ভালো সাজা হচ্ছে। ন্যাকামি করছিস, আমি কি জানি না মনে করেছিস? তুই ইচ্ছে করেই সবটা করেছিস আর আমাকে এরকম একটা ফাঁদে ফেলে আমার সাথে এরকম এরকম নাটকটাই করলি, তাই না? তোকে আমি কখনো ক্ষমা করবো না। তুই আমার কাছ থেকে কখনো মাপ পাবি না। আমি সারা জীবন তোকে ঘৃণা করে যাব। আমার কথাটা তো শুনবি। আমি তো ইচ্ছে করে কিছু করিনি। তারপরও তুই সেটা কেন বিশ্বাস করছিস না? রাতে আমাদের মাঝে কি হয়েছে আমি সেটাই মনে করতে পারছি না। শুধু দুজনকে অবস্থা দেখে বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে। এখন বুঝতে পারছি কি করে তুই এতটা দুশ্চরিত্র লম্পট। তোর কাজই হচ্ছে মেয়েদের সাথে এরকম করা। ছি, তুই কিনা আমার সাথে এরকম একটা বাজে কাজ করতে পারলি? আব্বু আম্মু তোকে এত বিশ্বাস করে আর তুই কিনা আমার সাথে এরকম একটা কাজ করলি। ইশিকার মুখে বারবার এসব কথা শুনে ঈশান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। ইশিকার চুলের মুঠি ধরে ওর অনেকটা কাছে চলে আসলো আর বলতে আরম্ভ করলো, বারবার একই কথা কেন বলছিস? তোর কি মনে হয় আমি ইচ্ছে করে করেছি? যদি করেও থাকি তাহলে বেশ করেছে, কারণ আমি তোকে ভালোবাসি। আমার অধিকার আছে তোকে জোর করে নিজের করে নেওয়া। তোকে এত ভালোবাসার পরও তুই সেটা বোঝার চেষ্টা করছিস না। আমি তোকে বারবার বলছি আমি এটা ইচ্ছে করে করিনি, কিন্তু তুই আমাকে বিশ্বাসই করতে চাইছিস না। সমস্যা কি তোর আমাকে বিশ্বাস করতে? যেদিন তোকে জানতে পেরেছে আমি তোকে ভালোবাসি, সেদিন থেকে তুই আমাকে ইগনোর করছিস, যার জন্য আমি ভুলে যাচ্ছি যে তুই আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। আর তুই কিনা আমার সাথে এরকম করছিস? তোকে আমি বারবার বলছি, আর তুই আমাকে ততবার এরকম করে অবিশ্বাস করছিস। আর যদি কিছু করেও থাকি তোকে পাওয়ার জন্য করেছে, বেশ করেছে। তুই যা ইচ্ছে কর। আমি তো জানতাম তুই এটা ইচ্ছে করেই করেছিস। আর আমি কি বুঝিনি মনে করেছিস? তোর কাজই হচ্ছে এসব করা। তোর কি আমাকে দেখে ওইরকম বাজে বেম বলে মনে হয় যে তুই আমার সাথে এইসব করবি? ছি 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 ছি। আমি তোকে এতটা বিশ্বাস করতাম আর আজকে তুই সেই বিশ্বাসটা ভেঙে দিলি। আমি তোকে কখনোই মাফ করবো না। আমি আজকে প্রমাণ করে দেব আমি এসব ইচ্ছে করে করিনি। আমি তো তোকে ভালোবাসতাম, তাহলে তোর সাথে আমার উল্টোপাল্টা কাজ কেন করব? আর আমাদের বিয়ে হয়নি। আমি বুঝতে পারছি সবটা আমাদের ফ্রেন্ডদের প্ল্যান ছিল। ওরা তোকে আর আমাকে এরকম একটা ট্র্যাপে ফেলার জন্য কাজটা করেছে। ঈশান ইশিকার সাথে আর কথা না বাড়িয়ে কাপড়গুলো গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসলো। ইশিকা কান্না করতে লাগলো। ঈশান রুমের বাইরে এসে খেয়াল করলো ওর বন্ধু আর বান্ধবীগুলো হাসাহাসি করে আড্ডা দিচ্ছে। সবাই ঈশানকে এই অবস্থাতে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। তখন ও রাগী কণ্ঠে বলতে শুরু করলো, আমি জানি তোরা সবটা প্ল্যান করে করছিস, তাই না? কেন এরকম একটা কাজ করতে গেলে বলতো? এসে এখন আমাকে ভুল বুঝছে। তোরা জানতেও আমাকে ভালোবাসে না, তারপরে কেন এরকম একটা নাটক করতে গেলে? শেষ পর্যন্ত আমি আমার বন্ধুত্বটাই হারালাম। জানি ও আমাকে কখনো ভালোবাসতে পারবে না, তারপরও তোরা কেন এমন একটা কাজ করতে গেলে? কেন করবে না? কিসের জন্য করবে না? তুই না ওকে ভালোবাসিস? তাছাড়া তুই ওকে ভালোবেসে নিজের করে নিয়েছিস, মিলেমিশে একাকার হয়ে গেছিস, তাতে অন্যায় কি হয়েছে? ও, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। তারা সবটা ইচ্ছে করে করেছিস, তাই না? কেন এরকম একটা কাজ করতে গেলি বল? তোর এটা কি করে করতে পারলি? মা আমার তো ভাবতে অবাক লাগছে। এত অবাক লাগার কিছুই নেই। তাছাড়া ভাবাভাবির কি আছে? তোরা দুজন দুজনাকে ভালোবাসিস, তাহলে এক করে কেন নিতে পারবি না? আর আমরা সবটা প্ল্যান করেই করেছি, কারণ তোরা দুজন দুজনাকে ভালোবাসিস। ইশিকা হয়তো সেটা বুঝতে পারছে না, তুই তো বুঝতে পারছিস। আর তুই যে ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস সেটা আমরা তো খুব ভালো করেই জানি। তাহলে আমরা এমন একটা কাজ কেন করব না? তোদের যাতে ভালো হয় আমরা সেটাই করছি। এখন যদি এর জন্য তোরা আমাদেরকে ভুল বুঝিস, তাহলে বুঝতে পারিস তোরা কষ্ট পাচ্ছিস সেটা আমাদের দেখতে ভালো লাগছে না। বিশেষ করে তুই, তোকে তো আমি বেস্ট ফ্রেন্ড মানি,
তাই সবাই মিলে প্ল্যান করে এরকম একটা কাজ করেছি। এরপর হয়তো ঈশিকার কাছে তোকে বিয়ে করা ছাড়া কোনো উপায় থাকবে না। কেন বুঝতে পারছিস না? এই ঘটনার পর থেকে ইশিকা শুধু আমাকে ভুল বুঝিয়ে যাবে, আর ও ভাববে আমি সবটা করেছি। তোদের সাথে প্ল্যান করে এরকমটা করেছি, তুই কেন বুঝতে পারলি না যে এরপর আরও কখনো আমাকে ভালোবাসাতে দূরে থাক, আমাকে সারা জীবন ঘৃণা করে যাবে। ও ভাবছে আমি প্ল্যান করে এসবটা করেছে। হ্যাঁ হ্যাঁ, তুই প্ল্যান করেই সবটা করেছিস, কারণ তোর ইচ্ছে ছিল আমার সাথে রুম ডেট করা, আর তুই সেটা শেষ পর্যন্ত করেই নিলি। তুই মুখে স্বীকার না করলেও আমি বুঝতে পারছি তুই সবটা প্ল্যান করে করেছিস। তোরা সবাই আমাকে ট্র্যাপে ফেললি না? এরকমটা করতে পারলি তোরা আমার সাথে? ঈশিকা কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো। ঈশান ওর সামনে গেল, তারপর একটা হাত ধরতে গেলেই ঈশিকা হাত সরিয়ে দিল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, বিশ্বাস কর, আমি এমন কিছু করিনি। প্লিজ আমাকে একটু বিশ্বাস কর। আমি তো এরকম কিছু চাইনি, বলো। আমি তো তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করে নিতে চাইছিলাম, কিন্তু এর মাঝে যে ওরা এরকম একটা কাজ করবে যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর আজকে ওরা এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে আমাদের দুজনকে ফেলবে, আমি সেটা জানতাম না। জানলে কখনো এখানে আসতাম না। একদম ন্যাকা সাজার চেষ্টা করবি না। তোদের সবাইকে আমি চিনি। তোরা প্ল্যান করে আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললি না? এই জন্য তোদের সবাইকে পস্তাতে হবে। তোরা আমাকে এরকম বাজে একটা পরিস্থিতির মাঝে ফেলে এখন মজা নিচ্ছিস, তাই না? এর মাঝে ঈশিকার ফ্রেন্ডগুলো ওর দিকে এগিয়ে আসলো। তারপর ওকে জোরপূর্বক একটা জায়গায় নিয়ে বসালো, আর ওরা ওর পাশে বসে বলতে আরম্ভ করলো, ঈশিকা, ঈশানের কোনো দোষ নেই, সব আমরা প্ল্যান করে করেছি, কারণ আমরা চাইছিলাম তোরা দুজনে একসাথে থাক আর হ্যাপি থাক। তোরা দুজন দুজনকে যতটা ভালো চিনিস জানিস, অন্য কেউ তোদের ততটা চিনতে পারবে না। ঈশান হয়তো অন্য একটা মেয়েকে বিয়ে করে নিলে তার সাথে সংসার করতে পারত, কিন্তু তাকে কখনো ভালোবাসতে পারতো না, কারণ ও তোকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর তুই হয়তো রাগ অভিমানের জন্য ওকে দূরে সরিয়ে দিতে চাইছিস, কিন্তু দিন শেষে তুই ওকে ভালোবাসিস সেটা একটা সময় বুঝতে পারবি। আর যতদিনে বুঝতে পারবি ততদিন অনেক দেরি হয়ে যাবে। আমরা তো দেখছি যে ঈশান কিভাবে কষ্ট পাচ্ছে, ওই জন্য অনেক প্ল্যান করে তো তোদের দুজনকে এক করার জন্য এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। তাই বলে শেষ পর্যন্ত এরকম একটা কাজ করলি? তোর আমার ভাবতেই ঘৃণা লাগছে। তোর আমার ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের লাইফ নিয়ে এরকম একটা বাজে খেলা খেলতে পারলি তোরা? তুই আমাদের যতটাই বাজে ভাবিস তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। এরপর তোর একটাই উপায় আছে, আর সেটা ঈশানকে বিয়ে করে নেওয়া। তাছাড়া এখন যদি এসব বাইরে জানাজানি হয়, কিংবা তুই যদি হুটহাট করে প্রেগনেন্ট হয়ে যাস, তাহলে আর কোনো উপায় থাকবে না। তাই বলছি যে তোকে ভালোবেসে তাকে আপন করে নে, আর বিয়ে করে নে, দেখিস অনেক সুখে থাকতে পারবি। রাজ কথাগুলো বলে এবার ঈশান ঈশিকার দিকে যেতে বললে ঈশান তাড়াহুড়ো করে এসে ওর সামনে বসে পড়ল। ঈশিকা কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলতে লাগলো, বিশ্বাস কর পাগলি, আমি এমন কিছু করতে চাইনি। ওরা যে এরকম একটা কাজ করবে সেটা আমি জানতাম না। একটু বিশ্বাস কর। আমি আর কাউকে বিশ্বাস করি না। আমার ভাবতে অবাক লাগছে যে তোদেরকে আমি ফ্রেন্ড ভাবতাম, আর তোরা ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম একটা বাজে কাজ করলি, এরকম একটা নোংরা কাজ করতে পারলি। আর তোকে আমি অনেক বেশি বিশ্বাস করতাম, আর কালকে তুই আমার সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছিস। আমি জানি এরপর তুই হয়তো আমাকে বিশ্বাস করতে পারবি না, কিন্তু আমাকে একটা বার মাফ করে দে। আচ্ছা, তুই এর জন্য আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তুই যদি বলিস আমাকে তোকে বিয়ে করে নিতে হবে এই ভুলটা শোধরানোর জন্য, আমি তোকে আজকে এক্ষুনি বিয়ে করব। তারপরও তুই আমাকে ফিরিয়ে দিস না। আমি তোকে ভালোবাসি, বল। অনেক হ্যাপি রাখবো তোকে। এমন না যে আমরা তোদের থেকে অনেক গরিব, যার জন্য তুই আমার কাছে গিয়ে ভালো থাকতে পারবি না। এবার সবাই ঈশিকাকে বোঝাতে লাগলো, আর ঈশান কান্না করে করে কথাগুলো বলতে লাগলো। একটা সময় যখনই ঈশিকা আর কোনো উপায় পেল না, ঈশিকা অনেকক্ষণ যাবৎ বিষয়টা নিয়ে ভাবলো যে এখন রাগ অভিমান আর জেদ দেখালে হয়তো এসব বাইরে জানাজানি হয়ে যাবে। তার ওপরে ঈশানের সবগুলো ফ্রেন্ড আর ঈশিকার সবগুলো বান্ধবী বিষয়টা জেনে গেছে ওরা কাল রাত কী করেছে। তার ওপর যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তো আর দেখতে হবেই না। ওর আব্বুর সম্মান তো নষ্ট হবেই, ওর সম্মানটাও নষ্ট হয়ে যাবে। সব কিছু বিবেচনা করেই ঈশিকা বলতে আরম্ভ করলো,
তুই যে কাজ করেছিস তার জন্য তোকে চরম শাস্তি পেতে হবে, তোকে অনেক পস্তাতে হবে, তার জন্য তুই তৈরি থাক। তুই বল, তোর বিশ্বাস অর্জন করার জন্য আমাকে কি করতে হবে? আমি সেটাই করতে রাজি আছি। তারপরও তুই আমাকে একটাবার মাফ করে দে। বিশ্বাস কর, আমি এটা ইচ্ছে করে করতে চাইনি, কিন্তু আমার দ্বারা হয়ে গেছে। ওরা এসব প্ল্যান করে করেছে, এর জন্য ভুলবশত এরকম একটা কাজ করে ফেলেছে। বললাম তো তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তোকে আমি যা শাস্তি দেব তুই সেই শাস্তিতে মাথা পেতে দিবি। আর যদি না নিস তাহলে আমি আজকেই গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করব। বিশ্বাস কর, তুই যা বলবি আমি তাই শুনবো। তুই যদি আমাকে বলিস যে তোর এই ভুলটা শুধরে নেওয়ার জন্য তোকে আমার এক্ষুনি বিয়ে করতে হবে, আমি সেটাই করে নেব। তারপরও তুই এরকম কিছু করিস না দেখে এতে তোর সম্মানটা নষ্ট হবে। আর আঙ্কেল আন্টি আমাকে যতটুকু বিশ্বাস করে সেটুকু বিশ্বাস ওদের ভেঙে যাবে। অনেকক্ষণ ধরে ইশিকার ফ্রেন্ডগুলো ওকে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে ফেললো। তখনও সবাইকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে এতটাই ভালোবেসে থাকিস তাহলে তুই যে ভুলটা করেছিস এরপর তুই আমাকে বিয়ে করে নিবি। আজকে এই মুহূর্তে এখনই, আমি আর কিছু শুনতে চাই না। আর তোরা প্ল্যান করে এইসব করেছিস না, আমাদের বিয়েতে তোদেরই সাক্ষী হতে হবে। আমি অত কিছু জানতে চাই না, তোরা এক্ষুনি সব কিছুর ব্যবস্থা করবি। আর এসব যদি তুই আমাকে ভালোবেসেই থাকিস তাহলে তুই আমাকে বিয়ে করে নিবি। আর যদি বিয়ে না করিস তাহলে আজকে আমি সুইসাইড করে নেব। ইশিকার মুখে এমন দ্বারা কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারপর হুটহাট করে ওকে জড়িয়ে ধরে বুকের সাথে শক্ত করে আগলে নিল। ইশিকা উপায় না পেয়ে ওকে জড়িয়ে ধরলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, মরার কথা আর কখনো বলবে না। তোমার কাছে হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে বলেই বোঝাতে পারতেছি না। তুমি একবার শুধু বিয়েটা করো নাও, এখন থেকে শুধু আমার ভালোবাসাটাই বুঝতে পারবে। ইশিকা কোনো কথা বলছে না। ঈশানের ফ্রেন্ডগুলো ওদের বলল বাসার সবাইকে রাজি করানোর দায়িত্ব ওদের। তারপর আর কি, সবাই মিলে কাজী অফিসে চলে গেল। সেখানে ঘন্টা খানিকের মধ্যে ওদের বিয়ের সব ফর্মালিটি সম্পূর্ণ হয়ে গেল। এর মাঝে ইশিকার আব্বু আম্মু আর ঈশানের আব্বু আম্মুকে ওদের ফ্রেন্ডগুলো ফোন করে দিয়েছে, বলেছে ওরা নিজের সিদ্ধান্তে বিয়ে করে নিচ্ছে। সব শোনার পরে দুই পরিবারের মানুষগুলো স্তব্ধ হয়ে ছিল কিছুক্ষণ। বিয়েটা শেষ হতেই সবাই ঈশান আর ইশিকাকে ইউজ করতে লাগলো। ইশিকা কিছু বলতেছিল না, আর ঈশান আবারও ওকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, দেখো, এখন থেকে তোমাকে কত ভালোবাসবো, সত্যি অনেক বেশি ভালোবাসবো। সবসময় বুকে আগলে রাখবো, একটু দূরে সরে যেতে দেবো না। দেখো, আমি এত কিছু শুনতে চাই না। তুই আমার আব্বু আমাকে বোঝাবি, সেটাই শেষ কথা। আমি এর বেশি কিচ্ছু চাই না। ইশিকা, তুই প্রেশার নিস না। আমরা আঙ্কেল আন্টিকে আগেই বলে দিয়েছি ওরা ঈশানের বাসায় আসছে। তুই টেনশন করিস না, আমরা ওখানেই যাচ্ছি। তারপর সবাইকে বিষয়টা বললেই ওরা বুঝতে পারবে। ওরা খুব ভালো করে জানে তোরা দুজন দুজনকে কতটা ভালোবাসিস। তাই তোরা যদি বলিস বিয়ে করেছিস, তাহলে ওরা কখনোই তোদের উপর রাগ করে থাকতে পারবে না। সবাই ঈশানদের বাসায় চলে যায়। তারপর কলিং বেল দিতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল। খেয়াল করলো ঈশান আর ইশিকা দুজনে হাত ধরে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখেই আম্মু ওদের দিকে তাকিয়ে রইল। ঈশান মাথা নিচু করে নিতেই দুজনের ফ্রেন্ড ভিতরে ঢুকলো। তারপর ওদের নিয়ে গিয়ে ড্রয়িং রুমে দাঁড় করালো। ইশিকার আব্বু আম্মু দুই পরিবারের মানুষগুলো সেখানেই আছে। এবার ইশিকার আব্বু কিছু বলার আগেই রাজ বলতে আরম্ভ করলো, আঙ্কেল আন্টি, ইশিকা আর ঈশান ওরা দুজন দুজনাকে ভালোবাসতো। দুজনেই বাসায় বলতে ভয় পাচ্ছিল। আর ঈশান এখন অবধি কিছু করে না। ওই জন্য ভাবছিল যে আপনার ওদের সম্পর্কটা মেনে নেবেন কিনা। আর ইশিকা, আচ্ছা, কয়েকটা দিন ধরে বুঝতে পারছি যে ঈশান ওকে ভালোবাসে। ওই জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে একসাথে থাকার, কিন্তু বাসায় বলতে পারছিল না। আবার দুজনের থেকে দূরে সরেও থাকতে পারছিল না। ওই জন্য আমরা যখন বিষয়টা জানতে পারি, আমরা ওদের বলেছিলাম যেন ওরা বিয়ে করে নিই। ওরা বলছিল ফ্যামিলির অমতে বিয়ে করবে না। আবার দুজনে দূরে সরে থাকতে পারছিল না। আর ইশিকাও ভয় পাচ্ছিল যে আপনারা যদি হুটহাট করেই ওর বিয়েটা ঠিক করে দেন, তাহলে হয়তো আপনাদের কথা নড়চড় হবে না। তাই ইশিকা ভয় পাচ্ছিল, তাই ঈশানকে বলে বিয়েটা করে নিতে। তখন আমরা ওদের সাহস দিয়েছিলাম, বলেছিলাম আপনাদের বোঝাবো। এখন আপনারা যদি ওদের উপর রাগ করে থাকেন, রাগ করে ওদের আলাদা করে দেওয়ার চেষ্টা করেন, দেখেন ওরা কেউ ভালো থাকতে পারবে না। যেখানে ছেলে মেয়ে দুজন দুজনাকে ভালোবাসে, সেখানে আপনারা রাগ করে থেকেই বা কী করবেন?
ওরা তো দুজনে অনেক হ্যাপি থাকতে পারবে। তাছাড়া ঈশানের পরিবারও আপনাদের থেকে কোনো অংশে কম নয়। আঙ্কেল, ওর সাথে আপনার মেয়ে সুখেই থাকবে। কেউ কোনো কথা বলছে না। তখন ঈশানের ফ্রেন্ড আর ইশিকার ফ্রেন্ডগুলো দুই পরিবারকে বোঝালো। তখন ঈশান গিয়ে ওর আব্বুর পায়ে ধরে বলল, সরি আব্বু, আর কখনো এরকম ভুল হবে না। দেখো, আমি ভয় পেয়ে গেছিলাম। পাগলিটা বলতেছিল যদি আব্বু ওর বিয়েটা অন্য কোথাও ঠিক করে, ওই জন্য কিছুদিন যাবৎ কান্নাকাটি করছিল। তো উপায় না পেয়ে বিয়েটা করে নিয়েছে। আর তুমি হয়তো বিষয়টা জানতে বলো। আর এসে তার বাসায় তো বিয়ের প্রস্তাব পাঠাতে চাইছিল, কিন্তু রাজি ছিল না বলেই আমি ওদের বাসায় যেতে দিইনি। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখো আব্বু, আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু ইশিকার আব্বু আম্মু কি এসব মেনে নিবে? আমরা তো বলেছিলাম ওদের সাথে কথা বলবো, কিন্তু ওর আব্বু আম্মু কি এসব মেনে নিবে? তোমরা কেন এরকম একটা কাজ করতে গেলে? বিয়ে করবে সেটা ভালো কথা, আমাদের বলতে আমরা ওদের সাথে কথা বলতাম। ইশিকার আব্বু ঈশানের দিকে তাকিয়ে আছে। ও মাথা নিচু করে আছে। তখন গিয়ে ঈশান ওনার পায়ে হাত দিতে গেলেই ইশিকার আব্বু ওকে উঠিয়ে পাশে বসালো আর বলতে লাগলো, জামাই, তুমি এগুলো কি করছো? তোমাদের বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। তোমরা না বলে বিয়ে করলে তো, এজন্যই একটু রাগ হয়েছিল। ইশিকার আম্মু বলল ও আমাকে দেখে অনেক ভয় পায়, তাই কিছু বলতে পারছিল না। আর মামুনি, তুমি এটা কেন করতে গেলে? তুমি অন্তত আমাকে একটাবার বলতে পারতে ঈশানকে পছন্দ করো, তোমরা একসাথে থাকতে চাও। তুমি ছোটবেলা থেকে এমন কিছু চেয়েছো আর আমি সেটা তোমাকে দেইনি, এমনটা কখনো হয়েছে? সরি আম্মু, আর কখনো এরকম ভুল হবে না। কি করব বলো, আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম ঈশানকে হারিয়ে ফেলবো, ওই জন্য বলতে পারছিলাম না। প্লিজ আমাকে মাফ করে দাও। ইশিকা কথাগুলো বলেই কান্না করে দিল। তখন ঈশানের আম্মু এসে ওকে এক হাতে জড়িয়ে ধরে ওকে সোফায় বসিয়ে দিয়ে চোখ জোড়া মুছে দিয়ে বলতে লাগলো, পাগলি মেয়ে, তুমি কান্না করছো কেন? তোমার আব্বু আম্মু এসে উল্টো আমাদের সাথে কথা বলেছে যেন তোমাদের সাথে রাগারাগি না করি। আমরা কেউই তোমাদের উপর রাগ করে নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তো দুই পরিবারের মানুষগুলো আরও কিছুক্ষণ আলোচনা করলো। সিদ্ধান্ত নেওয়া হলো খুব বড় সড়ো করে একটা রিসেপশনের অনুষ্ঠান করবে। আর ইশিকা শুধু বলল সেটা ওদের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার পরে। আর এতদিন ওরা একই সাথে থাকবে, কিন্তু কেউ জানতে পারবে না যে ওদের দুজনের বিয়ে হয়েছে। এগুলো বলার পর ঈশান অবাক হয়ে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে রইল। রাজ ওকে ইশারায় বারণ করলো কোনো রিয়্যাক্ট না করতে। ইশিকাকে নিজের করে পেয়েছে সেই খুশিতে ঈশান সবটা ভুলে গেল। সন্ধ্যায় ঈশানদের বিকেলে বাসাতেই মোটামুটি সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ওদের ফ্রেন্ডগুলো দুজনের জন্য বাসর ঘরটা সাজিয়ে দিল। ইশিকা সেই থেকে ঈশানের আম্মুর রুমেই আছে, আর ঈশান বারবার ওকে দেখার জন্য যাচ্ছে। ইশিকা ঈশানের সাথে কোনো কথা বলছে না। ইশিকা চুপচাপ বসে আছে, আর ঈশান ভাবছে ইশিকা একটু রাগ করে আছে, হয়তো রাতে ওকে জোর করে বুকে জড়িয়ে নিলে কিংবা আবারও আগের দিনের মতো ভালোবাসলে হয়তো আর রাগ করে থাকতে পারবে না। আর ঈশানের বন্ধুরা ওকে সাহস দিচ্ছে, আজকের পর হয়তো ইশিকা ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিতে পারবে না। তো রাতে সবাই ঈশানকে বাসর ঘরে পাঠিয়ে দিয়ে বাসায় চলে গেল। বাসর ঘরে আসতে ঈশান দরজা আটকিয়ে দিল। বিছানার দিকে তাকালিয়ে দেখল ইশিকা কারোর সাথে বেশ হাসাহাসি করেই ফোনে কথা বলছে। ঈশান অবাক হয়ে কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু ইশিকার কোনো রেসপন্স নেই। তখন ঈশান গিয়ে ওর সামনে দাঁড়াতেই ইশিকা একবার ওর দিকে তাকিয়ে চোখ ঝোড়া ফিরিয়ে নিয়ে কথা বলতে লাগলো। ইশিকা এমন করে কথা বলছে মনে হচ্ছে ও কোনো ছেলের সাথে কথা বলছে, আর ছেলেটা ওর বয়ফ্রেন্ড হবে, যার জন্য ঈশানের বেশ খারাপ লাগলো। ঈশান ভাবলো ইশিকা হয়তো মজা করছে, তাই বলল, এই, তুমি কার সাথে কথা বলছো এত রাতে? ফোন রাখো। ঈশানের কথাতেই ইশিকা কোনো জবাব না দিয়ে আরও 5 মিনিট কথা বলার পর ফোনটা রেখে দিয়ে তারপর একটা মুচকি হাসি হেসে বলল, কেন বুঝতে পারছো না? আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, সিম্পল বিষয়। সিম্পল মানে? আর বয়ফ্রেন্ড কিসের? আমি তোমার বর, আজকে আমাদের বিয়ে হয়েছে, আর তুমি বাসার ঘরে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো? মানে কিছু বলছো এগুলো? তুমি মজা করছো তাই না? শোন, তোর সাথে মজা করার কিংবা হাসি তামাশা করার কোনো মুড আমার নেই। তুই কি ভেবেছিস তোর সাথে আমি মজা করব? এসব তুমি কি বলছো? আর এই তো একটু আগে সব ঠিক ছিল, তুমি তো ইচ্ছে করে বিয়ে করেছো, তাহলে বিয়ের পরও তুমি অন্য একটা ছেলের সাথে কথা বলছো মানে? প্লিজ এগুলো করো না। আর তুমি যদি মজা করে থাকো তাহলে এগুলো বন্ধ করো।
তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর এগুলো করলে কি আমি কষ্ট পাবো না বলো? আমি তো এখন থেকে এগুলোই করব। তুই কি ভেবেছিস তুই এগুলো বললেই আমাকে শুনতে হবে? তাছাড়া আমি কি করব না করব তোর আমাকে সেটা বুঝিয়ে দিতে হবে না। তুই কি ভেবেছিলি এত সহজে আমি তোকে বর হিসেবে মেনে নেব? কখনোই না। তোকে আমি ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। তুই কি করে ভাবলি যে এরকম একটা কাজ করার পরে আমি তোর সাথে বিয়ে করে নিলেই তোকে ড্যাং ড্যাং করে মেনে নেব? তুমি এগুলো কি বলছো ইশিকা? আমি তোমার বর, আর এখন আমাদের বিয়ে হয়েছে, আর কালকে আমাদের মাঝে এত বড় একটা ঘটনা ঘটলো। তুমি তো এই সবটা শুধরানোর জন্য আমাকে বিয়ে করলে। তোমার হয়তো আমাকে মেনে নিতে সমস্যা হবে, একটু সময় লাগবে, তাই বলে তুমি এগুলো করবে বলো? প্লিজ এগুলো করো না। এগুলো করলে আমার অনেক বেশি খারাপ লাগবে। তোকে মাথা মোটা নাকি তোর মাথার মধ্যে কিছুই নেই? তুই বুঝতে পারছিস না আমি তোকে ঘৃণা করি? আমার যা ইচ্ছে আমি তাই করবো, তুই আমাকে বলার কে? আমি তোমার বর, আমি এগুলো বলতেই পারি, তাই আবারও বলছি এগুলো করা বাদ দাও, আর এগুলো বন্ধ করো। এগুলো করলে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগবে, তাই প্লিজ এগুলো করো না। আমি এগুলো সহ্য করতে পারবো না। আমার নিজের বউয়ের কাছ থেকে এত বেশি অবহেলা আমি নিতে পারবো না। তুমি আমাকে দূরে সরিয়ে রাখো, মেনে নিতে সময় নাও। স্বামীর অধিকার নিতে সময় নেবে, সেটার জন্য আমাকে বলো। আমি তোমার থেকে দূরে থাকবো, তারপরে এসব করে আমাকে কষ্ট দিও না প্লিজ। তুই কি ভেবেছিস এত কিছুর পরও আমি তোকে মাফ করে দেবো এত সহজে? সেটা কখনোই হবে না। তুই আমার সাথে যেটা করেছিস এর জন্য তোকে সারা জীবন পস্তাতে হবে। তুই কখনো আমার কাছ থেকে সুখ পাবি না। তুই যেটা করেছিস সেটার জন্য তোকে কষ্ট পেতেই হবে, প্রচণ্ড পরিমাণে কষ্ট পেতে হবে। তুই এখন থেকে শুধু আমার ইগনোর আর অবহেলাগুলোই দেখবি। আচ্ছা ঠিক আছে, আমি নরম কথাই বলছি তো, ওই জন্য তোমার কাছে মনে হচ্ছে আমি সবসময় তোমাকে এভাবে ভালোবেসে খালি এরকম কষ্ট পেয়ে যাব। আমি যেরকম নরমভাবে কথা বলতে পারি তেমনি গরমভাবে কিছু করে দেখাতে পারি। আমি সেটা জানি তোর মতো একটা লম্পট আর কী বা করতে পারে। তুই কালকে রাত্রে যেটা করেছিস সেটাই তো আমার সাথে করবি। আমার সেটা খুব ভালো করেই জানা হয়ে গেছে। তোদের মতো ছেলেরা এর থেকে বেশি আর কি করতে পারে আমি সেটা খুব ভালো করেই জানি। যদি তাই করার ইচ্ছে থাকে তাহলে বল, আমি তোর কাছে আমার শরীরটা দিয়েই দিচ্ছি। আর এখন থেকে ওটা দেওয়ারই বা কী বাকি আছে? তুই তো লাইসেন্স পেয়ে গেছিস, প্রত্যেকটাতে আমাকে ছিঁড়ে খুঁড়ে খাবিয়ে ফেলবি। সেটা কি আর আমার জানা নেই মনে করেছিস? ইশিকা এগুলো কি বলছো? আমি তো তোমার স্বামী, স্বামীকে কেউ এগুলো বলে? তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি কিংবা রাগ করে বলছিস না? হ্যাঁ, আমি মন থেকেই এগুলো বলছি। আমি তোকে কখনোই মেনে নেব না। যা। আর না, কখনোই ভালোবাসবো না। তুই যেটা করেছিস না সেটার জন্য এটাই হবে। আমি তোর কাছেই থাকবো, কিন্তু মন থেকে কখনো তোকে ভালোবাসবো না। তুই চাইলে অবশ্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারিস, কিন্তু তারপরে আমি মন থেকে কখনো তোর সাথে সাই দেব না। তুই শুধু আমাকে নিজের করেই পাবি, কিন্তু আমার মন থেকে কখনো ভালোবাসা তোর জন্য আসবে না। ইশিকার কথা শুনে ঈশানের চোখ দিয়ে অনর্গত পানি পড়তে আরম্ভ করলো। তখন ইশিকা বলতে আরম্ভ করলো, এই ন্যাকা কান্নাটা না আমার সামনে কাঁদবি না। তোকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুই বুঝিসনি। তোকে আমি বারবার বলেছিলাম যে অন্তত আমার সাথে প্রেমের নাটকটা করতে আসিস না। তুই কি চেয়েছিলি? আমার সাথে বিয়ে করে হ্যাপি থাকবি। তুই কি করে ভাবলি যেখানে তোকে আমি ভালোবাসি না সেখানে তোকে বিয়ে করে হ্যাপি থাকবো? সব দোষ তোর, তোর জন্য এসব হয়েছে। তুই কেন এরকমটা করতে গেলি বল? আমি তোকে বলেছিলাম এরকম কিছু করতে। তুই বন্ধুদের সাথে প্ল্যান করে এসব করেছিস তাই না? এখন থেকে এসে প্ল্যানের আর এরকম একটা অপরাধ করার জন্য তোকে শাস্তি তো পেতেই হবে। আচ্ছা তুমি যদি আমাকে শাস্তি দিয়ে হ্যাপি থাকতে পারো তাহলে সেটাই আমার জন্য অনেক। আমি বুঝতে পেরেছি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু একটা সময় তুমি খুব বেশি ভালোবাসবে আমাকে। কিন্তু আমার মনে হয় তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। জানো তো, যখন বুঝতে পারবে না হয়তো আমি তোমার থেকে হারিয়ে যাব, নাহলে অনেক বেশি দূরে চলে যাব। সেখান থেকে চাইলে এবার ফিরে আসা যায় না। শোন, তোর এসব ইমোশনাল ডায়লগগুলো না আমার সামনে অন্তত দিস না। আমার চোখের সামনে থেকে সর, আর আমাকে ঘুমাতে দে। আর যদি কিছু করার থাকে তো এনে। ইশিকার বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। ঈশান মাথাটা নিচু করে নিল। ইশিকা রাগে ফুঁসতে লাগলো, তাই ঈশান ওর বুকের উপর আঁচলটা উঠিয়ে দিয়ে বলতে লাগলো, না না, আমার এগুলো করার ইচ্ছে নেই। তাছাড়া কালকে তো আমি এটা না জেনে নিজের মতের বিরুদ্ধে আর নেশার ঘুরে করেছিলাম। এই ভুলটাই যে আমার জীবনের সবচেয়ে বড় কাল হবে। তোমার কাছে আমি এত বেশি অপরাধী হয়ে যাবো সেটা জানতাম না। আমি জানি না তুমি কখনো আমাকে ভালোবাসবে কিনা, কিন্তু আমি না তোমাকে এভাবেই ভালোবেসে যাব। তুমি আমাকে যত অপমান অবহেলা করো
তারপর আমার ভালোবাসাটা সারা জীবন এভাবেই থেকে যাবে। ইশিকা কিছু বলতে গিয়েও বলল না। ঈশান একটা বালিশার চাদর নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। ইশিকা সারা রাত কারোর সাথে ফোনে কথা বলল, আর ঈশান নীরবে চোখের পানিগুলো ফেলল। আর ভাবতে লাগলো, এই সম্পর্কটা হয়তো আর কখনোই সুন্দর হবে না, কিংবা ঠিক হবে না। আর গতকাল ইশিকার মতের বিরুদ্ধে এরকম কিছুর করার পর ইশিকা ওকে কখনো মাফি করবে না, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণের কষ্ট হচ্ছে। তো পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙল, তাও একটা অপ্রীতিকর পরিস্থিতিতে। ঘুম ভাঙতেই ও তাড়াহুড়ো করে উঠে বসলো। খেয়াল করলো ইশিকা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওকে ভিজিয়ে দিয়েছে। তখন ঈশান কিছু বলার আগে ইশিকা বলল, নবাবজাদা, এখন থেকে এত ঘুমানো চলবে না। তুই কি ভেবেছিস আরামে ঘুমাবি আর আমাকে কষ্ট করতে হবে, হাত পুড়িয়ে রান্না করতে হবে? তাই বলে তুমি আমাকে এমন করে উঠাবে? আর রান্না করার জন্য তো বাসায় কাজের লোক আছে। তোমাকে কে রান্না করতে বলেছে? এত কিছু শুনতে চাই না, তুই এত বেলা অবধি ঘুমাবি না, ব্যাস। আমি তো তোমার সাথে বেডে শুইনি, কিংবা তোমার গায়ের উপর হাত পা তুলে দেয়নি। তাহলে এইভাবে আমাকে ঘুম থেকে টেনে উঠালে কেন? এত কথা বলিস কেন? হ্যাঁ, তুই পড়ে পড়ে ঘুমাবি সেটা আমি সহ্য করতে হবে? তুই এক্ষুনি বাজারে যাবি, আম্মু বলেছে তোকে বাজারে যেতে। আম্মু বলেছে নাকি তুমি বলছো? সেটা সরাসরি বলে দিলেই তো হয়। এত কিছু জানি না, তোকে যেতে বলেছি। এই নে টাকা, আর এই যে বাজারের থলি, এটা নিয়ে এখনই বাজার যাবে। ঈশানের মুখের উপর ইশিকা বাজারের থলে আর টাকাগুলো ছিঁড়ে দিল। তারপর ঈশান কিছুক্ষণ বসে থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আবার ভাবতে লাগলো। এখন থেকে বোধহয় ওইরকম টর্চারগুলো সহ্য করতে হবে। ঈশান ফ্রেশ হয়ে বাজারে চলে গেল। তারপর টানা 2 ঘন্টা যুদ্ধের পর কোনো রকমই অভিজ্ঞতা না থাকার পরও বাজার করেই ফিরল। তারপর যখন রুমে আসলো, খেয়াল করলো ইশিকা কালকে রাতের মতো হেসে হেসে কারোর সাথে কথা বলছে। এবার ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। তারপর গিয়ে ইশিকার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এক আছাড়ি ভেঙে ফেলল। ঈশানের এরকম কর্মকাণ্ডে ইশিকা কষে 2টা থাপ্পড় মারল ওর গালে, আর বলতে লাগলো, কুত্তার তোর সাহস কি করে হয় তুই আমার ফোন ভেঙে দিস? তুই কি ভেবেছিস তোকে এত সহজে আমি ছেড়ে দেবো? এসব তো কেবলমাত্র সবেমাত্র শুরু করেছি। তোর সাহস কি করে হয় আমার ফোনটা ভাঙার? এর জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে। যা শাস্তি দেওয়ার দাও। তারপর এরকম অন্য ছেলেগুলোর সাথে লটর পটর প্রেম করো না। এগুলো আমার সহ্য হয় না। যদি করতে হয় সেটা বাসার বাইরে গিয়ে করো। ঠিকই তো বলেছিস, এটা তো বাসার বাইরে গিয়ে করতে হবে। ওদের সাথে যা ইচ্ছে তাই করব, তুইও তাতে কিছু বলতে পারবি না। যা ইচ্ছে তাই করবে মানে কি বলছো এসব তুমি? মানে বুঝতে পারছিস না? তুই আমার সাথে যেটা করেছিস আমি ওদের সাথে সেটাই করব, বেড শেয়ার করব। ইশিকা কথাটা বলে শেষ করতে পারল না। ঈশান কষে ওর গালে একটা থাপ্পড় মারল। সাথে সাথে ইশিকার ঠোঁট কেটে রক্ত পড়তে আরম্ভ করলো। তখনই ইশিকা বলতে আরম্ভ করলো, তোর সাহস কি করে হয় তুই আমাকে মারিস? তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, তুই কিনা আমার গায়ে হাত তুলি। দাঁড়া, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। সাহস কি করে হয় তুই এগুলো বলিস? ইশিকা কিছু একটা ভেবে দৌড়ে নিচের দিকে চলে গেল। ঈশান ওর এরকম কাণ্ড দেখে অবাক হয়ে গেল। আর ইশিকা দৌড়ে গিয়ে আম্মুর পেছনেই দাঁড়ালো, আর কান্না করে করে বলতে আরম্ভ করলো, আম্মু, তুমি আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। তোমার ছেলে আমাকে মেরে ফেলবে, ও আমাকে টর্চার করছে। দেখো আমাকে মেরে কি করেছে, আমি সামান্য একটা কথা বলেছি তাতে তোমার ছেলে আমার উপরে এত রেগে গিয়েছে। তুমি তুমি জানতেও পারবে না যে তোমার ছেলে এতটা রাগী, আর যদি ও কিনা আমাকে ভালোবাসার পরও এরকম করে আমার গায়ে হাত তুলছে। কি হয়েছে মামুনি, তুমি এরকম করছো কেন? কে কি বলেছে তোমাকে বলো? তার উপর তোমার শরীরে এই অবস্থা কেন? আর তোমার ঠোঁট কেটে তো রক্ত বেরোচ্ছে। ইশিকা সারা বাড়ি মাথায় করে নিয়েছে কান্নাকাটি করে, যার জন্য ঈশানের বুঝতে বাকি রইল না ও কোনো একটা গন্ডগোল পাকাবে। তাই ঈশান নিচে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই ইশিকা বলতে আরম্ভ করলো, আম্মু, আমি শুধু তোমার ছেলেকে বলেছিলাম অন্য মেয়েদের দিকে না তাকাতে আর অন্য মেয়েদের সাথে কথা না বলতে, কিন্তু কিন্তু ও কি করেছে জানো? ওই জন্য আমাকে আমার গায়ে হাত তুলেছে আর বলেছে বিয়ে করেছে তাতে কি হয়েছে, তারপরে অন্য মেয়েদের সাথে রিলেশন রাখবে, ওদের সাথে বেড শেয়ার করবে। আমি ওর হাতে পায়ে ধরেছিলাম, ও তারপর আমাকে মেরেছে আর বলেছে যে ও যা ইচ্ছে তাই করবে। আমি যেন ওর ওর কথা ওগুলোতে বাধা না দিই। ইশিকা কি বলছো এগুলো? আর এসব উল্টো পাল্টা বলার মানে কি? আমি তোমাকে এগুলো কখন বললাম? তুমি তো উল্টো। আম্মুর সামনে এখন এগুলো মিথ্যে বলবে না একদম। তুমি তুমি বলনি
যে তোমার আমাকে দেওয়া হবে না? তুমি আমার সাথে বেড শেয়ার করে সুখে থাকতে পারবে না? আমি তো তোমাকে কালকে রাতে সবই দিয়েছিলাম, বলো? তোমাকে সব সুখ দিয়েছি, তারপরেও তুমি কি বলেছো? তোমার আর সুখ আরো শিখছে, তুমি অন্য কারোর সাথে বেড শেয়ার করবে। এগুলো তুমি কি করে করতে পারছো? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাহলে এগুলো কি করে করতে পারছো? আম্মু বিশ্বাস করো ইশিকা, দেখেছো আম্মু, তোমার ছেলে আমাকে কিভাবে ধমকাচ্ছে? কালকে রাতেও তোমার ছেলে আমাকে টর্চার করেছে, জানো? আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ করেছিল, তারপর আমাকে আমাকে সারা রাত স্টপ। আরেকটা বাজে কথা বলবে না। আমি তোমার সাথে কিছু করিনি। আমি বিশ্বাস করো, ও মিথ্যা। ইশিকার এরকম দ্বারা কথা শুনে আম্মু অবাক হয়ে যাচ্ছে, আর ইশিকা কান্না করে করে কথাগুলো বলেই যাচ্ছে। ঈশান এবার এগিয়ে যেতেই ইশিকা আম্মুকে জাপটিয়ে ধরে জড়িয়ে ধরে, কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আম্মু দেখেছো, আমি তোমাকে কথাগুলো বলে দিয়েছি বলে তোমার ছেলে আমাকে মারতে আসছে। প্লিজ আমাকে বাঁচাও, তাহলে আমাকে শেষ করে ফেলবে। কালকে রাত থেকে আমার উপর অনেক টর্চার করছে, আমি এখন সহ্য করতে না পেরে তোমাকে বলতে বাধ্য হলাম, ও আমাকে মেরে ফেলবে। তুমি তুমি প্লিজ আমাকে বাঁচাও। ঈশান আম্মুর সামনে এগিয়ে আসতেই আম্মু কষে ওর গালে দুটা থাপ্পড় বসিয়ে দিল। টাল সামলাতে না পেরে ঈশান পাশে থাকা একটা টেবিলের সাথে ধাক্কা খেলো, ওর কপাল কেটে রক্ত পড়তে আরম্ভ করলো। তখন আম্মু বলতে আরম্ভ করলো, তোকে আমার ছেলে বলতেও লজ্জা লাগছে। তুই কিনা শেষ পর্যন্ত নিজের সদ্য বিবাহিত স্ত্রীর সাথে এরকম বিহেভ করছিস। কালকেই তোদের বিয়ে হয়েছে আর আজকেই তার বউয়ের সাথে এরকম ব্যবহার করছিস। ছি, আমি কিনা তোকে পেটে ধরেছি? তোর এসব করা কাণ্ডে দেখে আমার অবাক লাগছে। আমি কিনা তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই কিনা নিজের বউয়ের সাথে এরকম বাজে বিহেভ করতে পারিস। আম্মু তুমি আমাকে ভুল বুঝছো। বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে সব দিব, তুমি যখন খুশি বলবে আমি তোমার সাথে বেড়ে যাব। তারপর তুমি অন্য মেয়েদের সাথে এগুলো করো না। তুমি কি করলে? সকালবেলা বাসা থেকে বেরিয়ে গিয়ে সব করলে, করে আসলে। ইশিকার কথাগুলো আম্মু শুনতেই পারছিল না, ওনার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ছেলের নামে এরকম কথা শুনে প্রথমে বিশ্বাস না হলেও তারপর যখন বারবার ইশিকা মুখ থেকে কথাগুলো শুনতেছিল, আর যখন দেখলো ইশিকার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে, তখন আম্মু সবটা বিশ্বাস করে নিল। ঈশান কী বলবে বুঝে উঠতে পারছে না। ও আম্মুর দিকে ঘুরলো, ঈশানের কপাল কেটে রক্ত বেরোচ্ছে। তখন এবার ইশিকা দৌড়ে এসে ঈশানের সামনে আসলো, তারপর ওর কপালে হাত দিলে আর বলতে আরম্ভ করলো, এই তোমার তো কপাল কেটে গেছে, কি করে হলো দেখি, আমাকে দেখতে দাও। তুমি কেন এরকম করো বলো তো? এগুলো করে এত বড় একটা ঝামেলা কেন পাকাতে হলো বলো? দেখো এখন তোমাকে কষ্ট পেতে হলো, তুমি জানো না তোমার কষ্টটা আমি সহ্য করতে পারি না। আজকে ইশিকার এরকম নোংরা নাটক দেখে ঈশান অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। একটা মেয়ে যে এত নাটক করতে পারে সেটা ওর ধারণার বাইরে ছিল। ঈশান এখন স্পষ্ট বুঝতে পারছে যে ইশিকা ওর আম্মুর সামনে ওকে ছোট করার জন্য এরকম একটা কাজ করছে। ঈশান কিছু বলে ওঠার আগেই ইশিকা ওকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে দিল, তারপর ওর কপালে হাত রাখলে ঈশান ওর হাতটা সরিয়ে দিল আর আম্মুর সামনেই ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে ইশিকা সেন্সলেস হয়ে গেল, আর তাতেই যেন আরও বিপত্তি ঘটল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আম্মু এসে ওকে আবারও থাপ্পড় মারতে শুরু করলো। ঈশান আম্মুর পায়ে ধরে বলতে লাগলো, আমি বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। ও শুধু শুধু মিথ্যে বলছে আমাকে তোমাদের সামনে খারাপ বানানোর জন্য। চুপ, একদম চুপ। যে কিনা বইয়ের গায়ে এমন করে হাত তুলতে পারে তার দ্বারা অসম্ভব কিছু না। আমার ভাবতে ঘৃণা লাগছে তুই কিনা এরকম একটা কাজ করেছিস। ঈশান খেয়াল করলো ইশিকা ফ্লোরে পড়ে আছে। ও তাড়াহুড়ো করে গিয়ে ইশিকাকে কোলে উঠিয়ে নিয়ে রুমে আসলো, তারপর ওকে শুইয়ে দিল। চোখে মুখে পানি দিতেই ইশিকা উঠে বসলো, আর ঈশানের কপালে রক্ত দেখে ওকে জাপটে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবু কেন এরকম পাগলামি করছো? তুমি জানো না তোমার এরকম কষ্টটা আমি সহ্য করতে পারি না, আর তুমি কেন সেগুলোই করছো? তুমি এগুলো করে কি বোঝাতে চাইছো? প্লিজ একটা বার আমাকে বলো, তুমি যদি এখনই বলো আমি তোমার জন্য তৈরি আছি, তারপরে এগুলো করো না প্লিজ।
ইশিকা এরকম দ্বারা বিহেভিয়ার ঈশান বারবার অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। আব্বু আম্মু ড্যাব ড্যাব করে ওদের দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু এসে বলতে আরম্ভ করলো, ঈশান, আমি তোমার কাণ্ডে দেখে অবাক হয়ে যাচ্ছি। যে মেয়েটাকে কিনা তুমি ভালোবাসো, যে কিনা তোমাকে এত বেশি ভালোবাসে, তার উপর এভাবে টর্চার করছো। একটা দিন হয়নি তোমাদের বিয়ে হয়েছে, আর তুমি কিনা আজকে বউয়ের গায়ে হাত তুলতে শুরু করেছো। এটা কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা করতে পারে না। সারা জীবন তো পড়েই আছে, তুমি এভাবে ওকে টর্চার করতে পারছো? আমার তো ভাবতে ঘৃণা লাগছে, তুমি কিনা আমার ছেলে। আব্বু আম্মু অনেকক্ষণ যাবৎ ঈশানকে বকা দিল। তখন ইশিকা কান্না করে বলতে লাগলো, আম্মু আব্বু প্লিজ ওকে বকা দিও না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার জন্যই ওই রকম রাগ করেছে, তাই না বলো? এই তুমি বলে দাও, তুমি আর অন্য কোনো মেয়ের সাথে এইসব করবে না, তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি তো তোমাকে বলেছি, আমি তোমাকে সব সুখ দিব, তুমি যখন যেটা বলবে আমি সেটাই শুনবো। ইশিকা আর কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে ছাড়িয়ে নিল। আব্বু আম্মু তারা কি রুম থেকে বেরিয়ে গেল, কারণ ইশিকার এরকম কথা ওরা শুনতে পারছিল না। ঈশান গিয়ে একটা জায়গায় বসে পড়লো আর বলতে লাগলো, খুব বেশি ভালোবাসে তো, এর জন্য এরকম করে সবার সামনে ছোট করছো না? একটা দিনই আমার লাইফটাকে পুরো বিষিয়ে তুলেছ। সারা জীবন আমার সাথে থাকলে আমাকে হয়তো এইভাবে শেষ করে দেবে, তাই না? আব্বু আম্মু বেরিয়ে যেতেই ইশিকা একটা ডেভিল হাসি দিল আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দিস? তোকে বলেছিলাম না তুই এগুলো করিস না, কিন্তু তুই সেটাই করেছিস। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আজকে থেকে শুধু আমার নাটকটা দেখবি। যতদিন বেঁচে আছি ততদিন সেটাই দেখে যাব, দেখব তুই আর কি করতে পারিস, আর কত অপমানের অবহেলাটা আমাকে করতে পারিস, আর কতটা আমাকে সবার সামনে ছোট বানাতে পারিস। বললামই তো, তুই শুধু দেখ যা যে আমি কি করতে পারি আর কি না করতে পারি। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু যাওয়ার সময় ওকে বারবার বারণ করতে লাগলো, কিন্তু ঈশান বাসা থেকেই বেরিয়ে গেল। তো রাতেই ঈশান বাসায় ফিরতেই ইশিকা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে আরম্ভ করলো, বেবি, আই বেবি, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জানো না তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না? তুমি জানো তোমার জন্য কতটা টেনশন হচ্ছিল? তুমি বাজে মেয়েটার কাছে গিয়েছিলে তাই না? ও আমাকে কল করে বলেছে, আর বলেছে তুমি ওর সাথে সময় দিচ্ছ। তুমি এগুলো কেন করছো বলো? কালকে রাতে কি আমি তোমাকে কম সুখ দিয়েছি? আর তারপর তুমি এগুলো করছো? আব্বু আম্মু ড্রয়িং রুমেই ছিল, ঈশানের ফেরার অপেক্ষা করছিল, কারণ ইশিকা কান্নাকাটি করছে। ঈশান বাসায় ফিরছিল না দেখে, ওর ওপর রাগ করে এরকম বাসায় ফিরছে না দেখে ইশিকা প্রচণ্ড পরিমাণে রেগে এরকম একটা কাজ করলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল, আর কিছু বুঝে ওঠার আগেই আব্বু এসে ওর গালে দুটো থাপ্পড় মারল আর বলল, এক্ষুনি তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর কোনো অধিকার নেই বাসায় থাকার। তোর কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ঘরে বউ থাকতে কিনা যে কিনা বাজে মেয়েদের সাথে মেলামেশা করে সে আমার ছেলে হতে পারে না। আব্বু, এই মেয়েটার মিথ্যে কান্নাতে তোমরা আমাকে ভুল বুঝছো, কিন্তু একটা সময় বুঝতে পারবে যে আমি আজকে বলেছিলাম না আমি কোনো অন্যায় করিনি, ওকে ভালোবেসে বিয়ে করেছে, আর একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের বিয়ে হয়েছে। ওই জন্যই তোমরা আমাকে ভুল বুঝছো তো। অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে মানে তুই কি বলতে চাইছিস আর কি বলছিস এসব মামুনি? ও কি বলছে বলো তো? এবার ঈশান কিছু বুঝে ওঠার আগেই ইশিকা যেটা করলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ইশিকা সেই দিন রাতে ওদের মাঝে কি হয়েছিল আর ওরা যে নেশার ঘরে দুজন দুজনের সাথে রুম ডেট করে বসেছিল সবটাই বলে দিল। সব শোনার পর আব্বু অবাক হয়ে গেল। গল্পটা এমন করে সাজালো যে ঈশান সবটা ভেবে চিন্তেই করেছে আর সবটা ঠান্ডা মাথায় বোঝালো। ঈশান ওকে প্ল্যান করে ড্রিঙ্কস করিয়ে তারপর ইচ্ছে করে ওর সাথে সবটা করেছে। সব শোনার পর আব্বু বলতে আরম্ভ করলো, আমার ভাবতেই অবাক লাগছে, তুই কিনা আমার ছেলে যাকে ভালোবাসিস তার সাথে এরকম একটা নোংরা কাজ করতে পারলেই। আর মামুনি, তাহলে তুমি সেদিন মিথ্যা বললে কিসের জন্য? ওকে বাঁচানোর জন্য। দেখলে তো মামুনি, তুমি কাকে ভালোবাসা দিয়ে আগলে নেওয়ার চেষ্টা করছো। সে কিনা তোমাকে সম্মান দিতে জানে না, তোমার ভালোবাসাটাকে এভাবে পায়ে নাড়িয়ে দিচ্ছে। আব্বুর কথাতেই ঈশানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন ইশিকা হুটহাট করেই আব্বুর পায়ে জড়িয়ে ধরে
বলতে লাগলো, আব্বু আব্বু প্লিজ ওকে কিছু বলো না, ও কাটাকাটি করছে, দেখো ওর কষ্ট হচ্ছে, প্লিজ এগুলো বলো না। দেখো ও ইচ্ছে করে করেনি, যেটা হয়ে গেছে। তাছাড়া আমিও তোকে ভালোবাসতাম, আমি ওকে ওসবের জন্য মাফ করে দিয়েছি বলো। এখন তো আমি ওর স্ত্রী, আমি চাই না ওকে তুমি বকা দাও কিংবা আমার জন্য ও কষ্ট পায়। প্লিজ আব্বু। দেখছিস যে মেয়েটাকে তুই এইভাবে কষ্ট দিচ্ছিস, এই মেয়েটা তোকে কতটা ভালোবাসে, যার জন্য তোর কষ্টটা সহ্য করতে পারছে না। আর তুই কিনা ওকে দিনের পর দিন, একটা দিন হতে না হতে এইভাবে এতটা কষ্ট দিচ্ছিস। আমার ভাবতেই তো ভয় হচ্ছে যে তুই পরের দিনগুলোতে ওর সাথে কি বিহেভ করবি। মামুনি, তুমি এমন একটা মেয়ে ছেলেকে ভালোবাসেছো যে কিনা তোমার ভালোবাসাটাকে সম্মান দিতে জানেই না, উল্টো তোমার গায়ে এইভাবে হাত তুলছে। আব্বু আম্মু, তোমরা টেনশন করো না, তোমার ছেলেকে দেখো, একদিন ঠিকই আমার ভালোবাসাটা সে বুঝতে পারবে, আর সব ঠিক হয়ে যাবে। ও ঠিকই শুধু আমার উপরে মনোযোগ দেবে আর আমার থেকে দূরে সরে যেতে পারবে না। আমাদের যদি একটা বেবি আসে, দেখো ও ঠিক এই বেবির মুখের দিকে তাকিয়ে আমাকে আপন করে নেবে। তুমি কাকে কি বলছো? ওর বেবির মর্মটা বুঝবে। একটা বেবি হলে দেখবো তোমাকে ঈশান টর্চার করছে। আমার ছেলেটাকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, ও কিনা এরকম একটা কাজ করতে পারে। ঈশানীর চোখ দিয়ে অঝোর ধারে পানি পড়ে যাচ্ছে। ঈশিকা আব্বু আম্মুকে আরও তাকিয়ে দিচ্ছে আর চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা পর্যায়ে আব্বু আম্মু বেশ কিছুক্ষণ ওকে বকা দিলে রুমে গেল ঈশান। ওর সাথে কোনো কথা না বলেই ওয়াশরুমে ঢুকে তারপর শাওয়ার ছিঁড়ে দিয়ে আরম্ভ করলো আর ভাবতে লাগলো, ভালোবাসাটা আমার জন্য অন্যায় ছিল। ভুল সময় ভুল মানুষকে ভালোবেসেছে। নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসা যে এত বেশি অন্যায় হবে ভাবতে পারিনি, যার জন্য এরকম কষ্ট পেতে হবে। ইশিকা, তুমি হয়তো আজকে আমাকে এমন করে কষ্ট দিয়েছ, কিন্তু একটা সময় যখন আমি তোমার থেকে দূরে হারিয়ে যাব না, তখন দেখবে এই কষ্টটা তুমি আর আমাকে দিতে পারবে না। আজকে যে মানুষটাকে এত বেশি ঘৃণা করছো, অবহেলা করছো, একটা সময় তুমি যেন তাকে ভুলেও ভালো না বেসে ফেলো, তাহলে তার দিয়ে অবহেলাটা যে তোমার লাইফে কত কষ্ট বয়ে আনবে সেটা তুমি ভাবতেও পারছো না। এই ঘটনার পর একটা মাস কেটে গেল আর এই একটা মাসেই ঈশিকা ঈশানের লাইফটাকে পুরো বিষ করে তুলেছে। তাই ঈশান আর থাকতে পারছে না। তারপর শেষ যেদিন ঈশিকা আব্বু আম্মুর সামনে ওকে ছোট করলো, সেদিন ঈশান কাউকে বোঝানোর চেষ্টাই করলো না, শুধু বলল, অনেক করেছ, আর কিছু করতে হবে না। অনেক শুনে দিয়েছ। আব্বু আম্মু আমি দোষ স্বীকার করে নিচ্ছে। আমি সব কিছু করেছি, ইশিকার কোনো দোষ নেই। ইশিকা, আমি তোমার ভালোবাসার সম্মান দিতে জানিনি, ওই জন্য সবার সামনে এরকম করে ছোট করলে তো করতে থাকো। কিন্তু আজকের পর এই সুযোগটা আর তোমরা পাবে না, না কাউকে এরকম করে বকা দিতে পারবে। তবে একটা কথা কি জানো তো, প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু বোঝানোর আগে সেটা এমন করে পায়ে মারিয়ে দিলে। আজকের পর হয়তো তোমার ইগনোরটা থেকে যাবে, কিন্তু ইগনোর করার মানুষটা আর থাকবে না। সবাই বিষয়টা হালকা ভেবে নিল আর ঈশান রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল আর ঈশিকা ঈশানের সামনে গিয়ে বলতে লাগলো, তুই কি ভেবেছিস এত সহজে আমি তোকে ছেড়ে দেবো? কখনোই না, তুই আমার থেকে কখনোই পার পাবি না। তোর সাহস কি করে হয় আমাকে এভাবে সবার সামনে ছোট করার? আর তুই আমার সাথে রুম ডেট করিস না? তোর শরীরের চাহিদা খুব বেড়ে গেছে তো। আজকের পর থেকে তুই শুধু দেখে যা আমি তোর সাথে কি করি আর কি না করি। সেই সুযোগটাই তুমি আর পাবে না। তুমি কি ভাবছো সবসময় আমি এগুলো সহ্য করে যাব? আজকে তুমি যেটা করেছো না, এটা আমার সহ্যের সীমাটাকে অতিক্রম করে গেছে। এইসব যদি তোমার সাথে হতো না, তুমি এতদিনে সুইসাইড করে নিতে। আমি একটা ছেলে বলে এতদিন সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে, আর তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি, তো এই জন্য কিছু বলতে পারিনি। তবে একটা কথা কি জানো তো, আজকের পর আর ইগনোর করার জন্য তুমি আমাকে পাবে না। ঈশিকা অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু বলে ওঠার আগেই ঈশান সেখান থেকে চলে গেল। তো সেদিন রাতে ঈশান খাবার খেলো না আর না কেউ ওকে ডাকলো। রাতেও ঈশিকা আব্বুর সামনে আবারও নাটক করলো যে ঈশানের জন্য খাবে না। আম্মু আব্বুকে আরও কিছুক্ষণ বকা দিল। ঈশান তারপর আর কোনো কথা বলল না। তো রাত 2টোর দিকে ঈশিকার কথা বলা শেষ হলে ও ঘুমিয়ে পড়ে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর কিছু একটা খুব করে ভাবতে লাগলো। তো পরদিন সকালে 10টায় ঈশিকার ঘুম ভাঙলে দেখলো ঈশান রুমে নেই। তখন ঈশিকা বলতে লাগলো, কুত্তাটা এত তাড়াতাড়ি কোথায় গেল? ওর সাহস কি করে হয় ও আমাকে দেখি এভাবে বাসার বাইরে চলে যায়?
ইশিকা কথাগুলো ভেবে উঠে ফ্রেশ হয়ে তারপর নিচে আসলো। খেয়াল করলো আব্বু আম্মু বসে আছে। ইশিকা একটু অবাক হলো, কারণ আব্বু এই টাইমে বাসায় থাকে না। তাই ইশিকা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তারপর মনে হতে লাগলো ঈশান ওকে আজকে না বলেই বাসা থেকে বেরিয়ে গেছে, এই জন্য ওকে শাস্তি পেতে হবে। সবটা ভেবেই ইশিকা এসে আব্বুর সামনে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আব্বু, এই টাইমে তুমি বাসায়? ও কোথায় গেছে বলো তো? তোমরা নিশ্চয়ই ওকে বাসা থেকে বের হতে বারণ করেছিলে, তাই না? দেখো, আমার ঘুম থেকে ওঠার আগেই তোমাদের বাসা থেকে এমন করে বেরিয়ে গেল, না জানি আবার কোন মেয়ের সাথে কি করছে। আব্বু আম্মু ইশিকার মুখের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। কোনো রিয়াকশন না দেখে ইশিকা আবারও কান্না করে দিল। তখন আম্মু ওর দিকে একটা কাগজ এগিয়ে দিল। ইশিকা কাগজটা হাতে নিয়ে দেখলো কাগজে কিছু একটা লেখা আছে। আম্মু ওর মুখের দিকে তাকিয়ে রইল। তখনই ইশিকা কাগজটা পড়তে আরম্ভ করলো। আম্মু, আব্বু, তোমরা আমাকে যে জন্য এতদিন ধরে ভুল বুঝে আসছো, তার কোনো কাজ আমি করিনি। আসলে আমার ইচ্ছে ছিল না এই কথাগুলো বলার, কিন্তু বলেছ ঠিক হবে বলে মনে করলাম। আসলে ভেবেছিলাম কখনো তোমাদের আর এই মুখটা দেখাবো না, তাই অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম যাকে ভালোবাসে তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব। ওই জন্য দিনের পর দিন যাব ওকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বোঝা তো দূর। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে একের পর এক মিথ্যা নাটক করে তোমাদের সামনে আমাকে এত বেশি পরিমাণে ছোট করে দিয়েছে আর বাজে বলে তুলে ধরেছে, যার জন্য এখন নিজের কাছে নিজেকে ছোট বলে মনে হয়। কোন অন্যায় করা না পড়ে যে আমাকে এত বাজে এভাবে অপমানিত হতে হচ্ছে, তার জন্য আমার কাছে খুব বেশি খারাপ লাগে। তার বড় ভালোবাসার মানুষটার থেকে এরকম অবহেলাটা সহ্য করে নিতে চাইছিলাম, কিন্তু দিনের পর দিন এই অবহেলাটা আর সহ্য করা সম্ভব নয় বলে আমি কিছু না ভেবেই তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি। আর এই শিক্ষাকে বলে দিও চাইলে বাসায় চলে যেতে পারে। 6টা মাস হয়ে গেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আর যদি চায় সারা জীবনে আমাকে এরকমভাবে কষ্ট দিবে, আমার কাছে পড়ে থাকবে, তাহলে সেটা থাকতে পারে, কিন্তু ও আর আমাকে কষ্ট দেওয়ার জন্য খুঁজে পাবে না। আমি চাই না ও আমাকে কষ্ট দিক। এই 2-3টা বছর ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি। ভালোবাসা সেটা তো অনেক দূরের কথা। ও আমাকে এখন সহ্য করতে পারে না, তাহলে ভালোবাসবে কি করে? যে মানুষটাকে এত ভালোবাসার পরও বোঝাতে পারেনি তাকে আর কি করে বোঝাবো কষ্টটা, বলো? আর যেখানে তোমরা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ, জন্ম দিয়েছ, ছোট থেকে বড় করেছ, সেখানে তোমরা আমাকে বিশ্বাস করনি, তাহলে ওকে কি করে বিশ্বাস করাবো? সেদিন রাতে ভুল করে ওর সাথে আমি রুম ডেটের মতো ওরকম একটা বাজে ঘটনা ঘটিয়েছিলাম। সেটা বন্ধু বান্ধবের প্ল্যানে পড়ে আমি আমি চাইনি ওর সাথে এরকমটা কিছু করতে। আমি জানতাম এরকম কিছু করলে সারা জীবন আমাকে ভুল বুঝে যাবে, আর সেটাই হলো। ওদের এরকম একটা খেয়াল খুশির জন্য আমার ইশিকাকে বিয়ে করতে হলো। আমি চাইনি জোরপূর্বক ওর মতের বিরুদ্ধে ওকে বিয়ে করতে। আর সেদিন ওরকম একটা ঘটনার পর যখন বিয়ের আগ মুহূর্তে বলেছিল ও সবটা মেনে নেবে, তখন ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম যাকে ভালোবাসে তাকে বিয়ে করা থেকে আর বড় হ্যাপিনেস আমার লাইফে কিছু থাকতে পারে না। ওই জন্য হাসতে হাসতে বিয়েটা করে নিয়েছিলাম, কিন্তু চোখের জল ফেলতে ফেলতে যে তোমাদের থেকে দূরে সরে যেতে হবে ভাবতে পারিনি। আমি অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে না থাকবে শিকার ভালোবাসা, না থাকবে কোনো ইগনোর, আর না থাকবে তোমাদের এরকম অবিশ্বাস। হয়তো কষ্ট হবে থাকতে, কিন্তু আমি ঠিক মানিয়ে নেব। তোমরা ওকে ভুল বোঝো না, সব দোষ আমার। ওকে তোমরা কিছু বলো না, ওর কোনো দোষ নেই। ও সবটা আমার উপর রাগ থেকে করেছে। তোমরা তো জানো ইশিক আমার কত ভালো একটা ফ্রেন্ড ছিল, আর এখন আমার ভুলের কারণে আমাকে এভাবে অবহেলা করছে। আমি এই কথাগুলো বলতে চাইছিলাম না, কিন্তু না বলে আসলে সারা জীবন মনের মধ্যে একটা কষ্ট থেকে যেত। ওই জন্য বললাম আমি এগুলো কারো কাছে শেয়ার করতে পারি না। জানো তো, যখন সে বাইরের মানুষগুলো জানতে পারবে তখন আমাকে কতটা বাজে ভাববে, সেটা ভেবে আমি কাউকে কিছু বলিনি, কিন্তু আজকে তোমাদের বলতে বাধ্য হলাম। যাই হোক, ওকে কখনো কোনো কথা শুনিও না। ও যদি এখানে থাকতে চায় তো রেখে দিও, আর যদি ডিভোর্স চায় সেটাও হবে। আমি খুব শীঘ্র ওকে ডিভোর্সের ব্যবস্থা করে দেব। অন্তত আমার মতো একটা বাজে মানুষ আর যাকে এত বেশি ঘৃণা করে তার সাথে ওকে থাকতে হবে না। শেষে শুধু এটুকু বলবো যে আমি এসবের কিছুই করিনি। আব্বু আম্মু তোমরা দুজনে ভালো থেকো, আর আমার জন্য চিন্তা করো না। আমি জানি এখন আর তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না, তারপরও মনে হলো কথাটা বলি। এতে তোমাদের বাজে ছেলে যে কিনা নিজের ভালোবাসাটাকে আগলে রাখতে পারেনি। চিঠিটা পড়ে ইশিকা কিছুক্ষণ মাথা নিচু করে রইল। আব্বু আম্মু কিছুক্ষণ ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর একটা সময় আব্বু চলে যেতেই আম্মু শুধু উঠে দাঁড়িয়ে বলতে লাগলো,
আচ্ছা মামুনি, আমার ছেলে কি তোমাকে ভালোবেসে অনেক বড় অন্যায় করেছিল? আচ্ছা ছাড়ো ভালোবাসার কথা, ও তো তোমার ফ্রেন্ড ছিল। ওকে তুমি বিয়ে করবে না, ও তোমার সাথে এরকম একটা কাজ করেছে, তুমি তার জন্য আমাদের বলতে পারতে, আমরা ওকে শাস্তি দিতাম। কিন্তু এরকম একটা নাটক কেন করতে গেলে? আর করলে যখন ওকে তুমি বিয়ে করে নিয়েছিলে, তুমি ওকে মেনে নিতে পারবে না, তাহার জন্য কষ্ট দিতে, ওর উপর রাগ করে থাকতে, কিন্তু এরকম করে আমাদের সামনে এত বেশি ছোট কেন করলে? ঘৃণা করার জন্য করো? আমার মনে হয় না কোনো শত্রুর সাথেও এরকমটা করে। আজকে তুমি আমার ছেলেটার সাথে যা করলে না, এর জন্য আমরা আমার ছেলেটাকে হারিয়ে ফেললাম। তবে আমি তোমাকে কোনো দোষ দিব না, শুধু এইটুকুই বলবো, তুমি কাজটা না করলেও পারতে। আর যদি কখনো কাউকে সত্যিকারের ভালোবেসে থাকো, অন্তত আমার ছেলেটার মতো যেন তোমার ভালোবাসাটা একতরফা না হয়। তাতে অন্তত তুমি অনেক কষ্ট পাবে, এসব সহ্য করতে পারবে না। ঈশান তোমাকে বলেই দিয়েছে, তুমি চাইলে বাসায় চলে যেতে পারো। আর যদি ডিভোর্সও চাও, সেটা সময় মতো তোমাকে পাঠিয়ে দিবে। ইশিকা ভাবতেই পারছে না কি করতে চাইলো আর কি একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। ইশিকা রুমে চলে গেল, তারপর বিছানায় বসে কিছুক্ষণ ভাবতে লাগলো। ঈশান কি তাহলে সত্যি বাসা থেকে চলে গেল, নাকি আমার উপরে রাগ করে এরকম একটা কাণ্ড ঘটাচ্ছে? ও হয়তো নাটক করছে। না না, ও ঠিকই ফিরে আসবে। ও রাতেই বাসায় চলে আসবে। হয়তো রাগ করে আব্বু আম্মুকে আর আমাকে ভয় দেখানোর জন্য এরকম একটা কাজ করেছে। আচ্ছা, ওর ফ্রেন্ড রাজকে কি ফোন করে দেখবো কোথায় আছে? ইশিকা রাজকে কল দিল। রাজ কলটা রিসিভ করার সাথে সাথে ইশিকা বলতে আরম্ভ করলো। রাজ, তোমার সাথে কি ঈশানের কথা হয়েছে? ওকে তোমাকে কিছু বলে গিয়েছে? কই না তো, তাছাড়া বলে গিয়েছে মানে কোথায় যাবে? তাছাড়া তুমি এই হুটহাট করে এমন সময় ফোন দিচ্ছ, তার উপর বলছো ঈশান কিছু বলে গিয়েছে কিনা। কি হয়েছে আমাকে বলো তো। না, তেমন কিছু হয়নি। ঈশানের সাথে তোমাকে তোমার মানে দেখা হলে আমাকে একটু কল দিতে বলো তো। ও আমার ফোনটা রিসিভ করছে না। আচ্ছা, তোমাদের মাঝে কি ঝগড়া হয়েছে? তাহলে আমাকে বলো, আমি ঈশানকে বুঝিয়ে বলবো। রাজ কথাটা শেষ করার আগেই ইশিকা ফোনটা কেটে দিল। তারপর ঈশানের আরও বাকি যে ফ্রেন্ডগুলো ছিল, এমনকি ইশিকার ওর বান্ধবীগুলোকেও ফোন দিল, যেন ওদের সাথে দেখা হলে ওরা ইশিকার সাথে যোগাযোগ করে। কিন্তু কেউ কোনো খবর দিতে পারলো না। ইশিকা বেশ ভয় হতে লাগলো, আর বারবার মনে হতে লাগলো ঈশান কি সত্যিই বাসা থেকে চলে গেছে। আবার পরক্ষণেই টেনশন ফ্রি হওয়ার জন্য বলতে লাগলো। তোর কি মুরত জানি না, তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। তুই না আমাকে ভালোবাসিস? আমি যতটা অবহেলা করি, তুই তো আমাকে ভালোবাসিসই। আমি জানি তুই যতই রাগ অভিমান করে থাক, বাসায় ফিরে আসবি। তুই কি করে দূরে যেতে পারিস? একটা বার বাসায় ফিরে দেখ আজকে কি নাটক করি, তারপরে তোর বাসা থেকে বেরোটা বন্ধ করে দেবো, হারামি। ইশিকা সারাদিন টেনশন করলো। ঈশানের জন্য যতই ভাবলো টেনশন ফ্রি হবে, তারপরও পারলো না। বারবার ওর মনে হচ্ছে ঈশানের বলা চিঠির কথাগুলো। ঈশান হয়তো ওর থেকে দূরে সরে গেছে। তারপর দেখতে দেখতে দিনটা কেটে পুরো দিনটা কেটে সন্ধ্যা হয়ে গেল। ঈশান বাসায় ফিরছে না। অন্যদিকে আম্মু সেই থেকে রুমে গেছে, আর রুম থেকে বের হচ্ছে না। রান্না করাটাও বন্ধ করে দিয়েছে। পুরো বাসায় একটা নীরবতা বিরাজ করছে। ইশিকা আম্মুর রুমে গিয়ে দেখলো আম্মু নীরবে চোখের জল ফেলছে। হয়তো ঈশানের কথাটাই সত্যি, ও চলে গেছে, যার জন্য ইশিকার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল। ও রুমে আসলো আর ভাবতে লাগলো, এখন কি হবে? ঈশান যদি সত্যি চলে যায়, তাহলে তো সব দোষ আমার হবে। আমি ওকে যতই ভালো না বাসি, তারপরও ও তো একটা সময় আমার ফ্রেন্ড ছিল। এরকম একটা কাজ করলো কেন? ও তো আমাকে ভালোবাসতো, তাহলে এরকম একটা কাজ করতে পারলো কি করে? ইশিকা যতই ভাবছে ঈশান বাসা থেকে চলে গেছে, ওর ভয়টা বেড়েই দ্বিগুণ হয়ে যাচ্ছে। ও যতই টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, তারপরও সেটা বেড়েই চলেছে। এতদিন ইশিকা ওর ফ্রেন্ডের সাথে কথা বলে সবসময় হাসি খুশি থাকতো, তাই ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য ফোন দিল। কিন্তু ইশিকার মুড অফ দেখে ওর ফ্রেন্ড বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে। ইশিকা ততবারই ফোনটা কেটে দিচ্ছিল। ইশিকার টেনশনটা সময়ের সাথে সাথে বাড়তে লাগলো। তারপর রাত 12টা বেজে গেল, তারপরও ঈশান বাসায় ফিরল না। ইশিকা বাড়িতে এসে দেখল ড্রয়িং রুমে কেউ নেই।
ভেবেছিল ঈশান এর আগে রাগ করে বাসা থেকে চলে গিয়েছিল, কিন্তু রাত 10টার মধ্যেই ফিরে এসেছিল। তখন আব্বু আম্মু ওর জন্য ড্রয়িং রুমে বসে থাকতো, কিন্তু আজকে তার কিছুই হলো না। ঈশানের আব্বু আম্মুর রুমের সামনে গেল। আম্মু এখনও কান্না করছে, আর আব্বু নাকি বোঝাচ্ছে। ওগো, আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে এনে দাও। দেখো, ছেলেটা সত্যিই বাসা ছেড়ে চলে গেছে। আমাদের উপর রাগ করে এইভাবে বাসা থেকে চলে গেছে। তুমি ওকে বলো না ফিরে আসতে। দেখো, আমি আর কখনো ওকে ভুল বুঝবো না। আমি মা হয়ে কি করে আমার ছেলেকে ভুল বুঝতে পারলাম? শায়লা, তুমি শান্ত হয়ে দেখো, ছেলেটা হয়তো রাগ করে এভাবে কখনো বাসা থেকে বেরিয়ে যায়নি। আজকে প্রথমে এরকম একটা কাজ করলো, তাই খুব শীঘ্রই তোমার ছেলে ফিরে আসবে। তুমি তো জানো তোমার ছেলে এরকম রাগ করে বাসার বাইরে বেশি দিন থাকতে পারে না। সেটা হয়তো পারে না, কিন্তু ছেলেটা আগে তো কখনো এরকম রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়নি। আর তুমি ওর রাগ সম্পর্কে জানো না। ও যদি একটা বিষয়ের উপর রাগ করে, তাহলে সেই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে রাগ করে থাকে। আমার তো ভয় লাগছে, ও কোথা থেকে কোথায় গেল, নিজের কোনো ক্ষতি করে দিবে না তো? আম্মু কথাটা বলেই জড়িয়ে জড়িয়ে কান্না করে দিল। আব্বু আর কোনো উপায় না পেয়ে আম্মুকে আলতো করে বুকের সাথে জড়িয়ে ধরতে আম্মু ফুপিয়ে কান্না করতে লাগলো। এমন কিছু দেখে ইশিকার খারাপ লাগার মাত্রাটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বাসার একমাত্র ছেলে ওর কারণেই আজকে বাসা থেকে বেরিয়ে গেল, যাকে কিনা ওর নামে মাত্র স্বামী হিসেবে ভাবতো। আর আজকে ওর কারণেই ছেলেটা এভাবে বেরিয়ে গেছে। মানুষ অবহেলা করে, কিন্তু এত বেশি অবহেলা করে না যার জন্য মানুষ পাল্টে যায়। আর এত বেশি অবহেলা করেছে, যেটা ঈশান সহ্য করতে না পেরে ওর থেকে দূরে সরে গেছে। এভাবে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে আম্মু কান্না করতে করতে নিজের বেহাল দশা করে ফেলেছে। আব্বু শহরের আনাচে কানাচে সব জায়গাতেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত চেনা পরিচিত লোকজন ছিল সবার কাছে খবর পৌঁছিয়ে দিয়েছে। এমনকি টিভিতে নিউজ পর্যন্ত দেখানো হয়েছে বিজনেসম্যান আফজাল সাহেবের ছেলে নিখোঁজ। ইশিকার আব্বু আম্মু বিষয়টা জানতে পেরে ঈশানের বাসায় আসে। তারপর ইশিকার মুখ থেকে সবটা জানতে পারে। সব শোনার পর আব্বু কষে ওর গালে দুটো থাপ্পড় মারে আর বলতে আরম্ভ করে, আমার ভাবতে অবাক লাগছে, তুই কি না একটা ছেলের সাথে এরকমভাবে মিসবিহেভ করতে পারলে, যে কিনা তোকে এত ভালোবাসে। আমি কি কুক্ষণে তোকে জন্ম দিয়েছিলাম এসব ভাবতেই লজ্জা লাগছে। আপু, আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। ভুল? কিসের ভুল? তুই যে অন্যায়টা করতেছিস সেটা রীতিমতো একটা পাপ করেছিস। নিজের স্বামীর সাথে কেউ এরকম বিহেভ করতে পারে না। তুই ওকে বিয়ে করবি না সেটা তুই বলে দিতেই পারতি। কেন সামান্য বড় একটা বিষয়কে এত বড় বানালি? ছেলেটা কি অন্যায় করেছিল? ওর কি দোষ ছিল? ওইখানে তো ওর কোনো দোষ ছিল না। ওর বন্ধুরা ফাঁদে ফেলে ওরকম একটা কাজ করিয়েছিল। যে ছেলেটা তোকে এত ভালোবাসে, তার ভালোবাসাটাকে তুই আজকে রীতিমতো পায়ে মারালি। এর জন্যই তোকে অনেক পস্তাতে হবে। আমি বাবা হয়ে তোকে বলে দিলাম। ওগো, তুমি এসব কি বলছো? প্লিজ এসব কথা বলো না, তাহলে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে। যেটা বলেছি সত্যি বলেছি। রিভেঞ্জ বলেও একটা জিনিস আছে, জানো তো? ঈশান হয়তো ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু প্রকৃতি তো ওকে ছেড়ে দিবে না। এর একটা শাস্তি পেতেই হবে। আজকে থেকে তুই আমার বাসায় যাবি না। তোর কোনো অধিকার নেই আমার বাসায় ফেরার। আর যতদিন অবধি ঈশানকে ফিরিয়ে আনতে পারবি, ততদিন তুই আমাকে আব্বু বলেও ডাকবি না। ইশিকার আব্বু আম্মু হাত জোর করে ঈশানের আব্বু আম্মুর কাছেই মাফ চাইলো। ওরা কোনো কথা বললো না। ইশিকার আব্বু আম্মু নিরাশ হয়ে বাসা থেকে বেরিয়ে গেল। এভাবে দিন যায়, আর দিন যত যাচ্ছে ইশিকার মাঝে একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। ও এখন নিজেকে দোষারোপ করতে শুরু করেছে। প্রথম কয়েকটা দিন ভালো থাকতে পারলেও তারপর যখন ঈশানের সাথে ঝগড়া করতে পারছিল না, ওকে নানাভাবে অপমান করতে পারছিল না, তখন ও বুঝতে পারে ঈশানকে খুব বেশি মিস করছে। যেদিন থেকে ইশিকা ঈশানকে টর্চার করতে পারছে না, সেদিন থেকেও বুঝতে পারছে যে মানুষটা ওর লাইফ থেকে হারিয়ে গিয়েছে। মানুষটা ওর লাইফের কতটা জুড়ে ছিল। ইশিকা আর কোনো কাজে মন দিতেই পারছে না। ঈশানের আব্বু আম্মু ওর সাথে কথা বলে না, যার জন্য ইশিকার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। ইশিকা আব্বু আম্মুর কাছে পায়ে হাত দিয়ে পর্যন্ত ক্ষমা চেয়েছে, তারপরও আব্বু আম্মু কোনো কথা বলে না। তারপর শেষ যেদিন ইশিকা ঈশানের আম্মুর পায়ে ধরে কান্না করলো,
তখন আম্মু বলতে লাগলো, মামুনি, তোমাকে মাপ চাইতে হবে না। অন্যায় তো করেছে আমার ছেলে। আমার ছেলের উচিত ছিল তোমার পায়ে হাত দিয়ে মাপ চাওয়ার। কারণ কেন জানো? ও তোমাকে ভালোবেসেছিল। আসলে সবাই ঠিকই বলে, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। তুমিও সেটা বুঝিয়ে দিয়েছো। তবে একটা কথা কি জানো তো, আমার ছেলেটা না বড্ড অভিমানী। তুমি যে কাজ করেছো, এরপর আমরা ওকে কখনো খুঁজে পাবো কিনা সেটা নিয়ে আমার ভয় লাগছে। আম্মু, আম্মু প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ঈশানকে খুঁজে বের করবো। আমার জন্যই তো তোমার ছেলে বাসা থেকে চলে গেছে। আমি ওকে খুঁজে আনবো, তারপর একটাবার মাফ করে দাও। মাপ করার না করাতে কিছু আসে যায় না। তাছাড়া তাতে তোমারই বা কি আসে যায়? আর যদি তোমার এর জন্য কোনো অনুতপ্ত থাকতো, তাহলে তুমি আমার ছেলেটার উপর এমন করে টর্চার করতে পারতে না। তারপরও আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। দোষটা আমার ছেলের। না জেনে না শুনে নিজের বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসেছিল। যদি কখনো ভুলেও কাউকে ভালোবাসো না, তাহলে এই কষ্টটা তুমি রিয়েলাইজ করতে পারবে। অনেকক্ষণ যাবৎ আম্মুর কাছে ঈশিকা কান্নাকাটি করলো। তারপর আম্মু আর কোনো কথা বললো না। এভাবে অনেকটা দিন আব্বু আম্মুর কাছে কান্নাকাটি করে, কিন্তু ঈশিকা সাথে তেমন কেউই কথা বলে না। ও এখন এক প্রকার খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। ও ভাবতে শুরু করেছে ঈশান ওর জন্য কষ্ট পেয়ে বাসা থেকে চলে গেছে। এটা সত্যি যে ওর অপমান আর অবহেলাটা সহ্য করতে না পেরে এভাবে দূরে হারিয়ে গেছে। তো এভাবেই যতদিন যাচ্ছে ঈশিকার মনের দিক থেকে ততই বেশি দুর্বল হচ্ছে। এখন পুরো একটা শূন্যতা ওর মাঝে কাজ করতেই শুরু করে দিয়েছে। ঈশিকা বুঝতে শুরু করেছে যে কিছু একটা লাইফ থেকে খুব দূরে হারিয়ে গেছে, যেটা এখন খুব বেশি মিস করতে আরম্ভ করেছে। এখন আর কেউ এসে বলে না, বউ খেয়েছো কিনা, তুমি এরকম রাগ দেখাচ্ছ কেন, তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই কথাগুলো প্রতিনিয়তই ঈশান বলতো। ঈশিকার যতবার কথাগুলো মনে পড়ে, ততবার যেন বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। ও বোঝাতে পারছে না ঈশান ওর লাইফ থেকে কতটা দূরে সরে গেছে আর ওকে কত বেশি ভালোবেসে ফেলেছে। সত্যি বলতে ঈশিকা রিয়েলাইজ করতে পেরেছে ও সত্যিকারের ভালোবাসাটা দূরে সরে গেছে, যার জন্য প্রতিনিয়ত এখন কান্নাকাটি করে। ও কাউকে বোঝাতেই পারছে না ও শেষমেশ ঈশানকে ভালোবাসতে বাধ্য হয়েছে। কারো পাল্টে যাওয়াতে কেউ যদি কষ্ট পায়, কারো চলে যাওয়াতে কেউ যদি কষ্ট পায়, সেটা ওই ব্যক্তির জন্য আপনার ভালোবাসা। আর ঠিক তেমনইভাবে এসে কেউ বিষয়টা বুঝতে পেরেছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ঈশান বারবার এই কথাটাই বলতে যে একটা সময় হয়তো দেরি হয়ে যাবে, সেটা বুঝতে পারছে। এভাবে প্রায় 6টা মাস কেটে গেল। এর মাঝে ঈশিকা বারবার অসুস্থ হয়ে পড়েছে। আর কতবার যে হসপিটালে ভর্তি হয়েছে তা ঠিক নেই, কারণ এখন আর খাওয়া দাওয়াটা করে না। ঈশানের একটা ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে। ঈশিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা। প্রতিবারের মতো এবারও যখন ঈশিকা অনেকটা অসুস্থ হয়ে পড়ে, তখন আবার ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ঈশিকার আব্বু আম্মু অনেক কান্নাকাটি করলো। পুরো 2টা দিন ঈশিকা হসপিটালে ভর্তি। ও শরীরের বেহাল অবস্থা, স্যালাইন দিয়ে রাখা হয়েছে। 2 দিন যাবৎ সেন্স নেই, যার জন্য ঈশানের আম্মু আব্বু পর্যন্ত কান্নাকাটি করতে শুরু করেছে। কী থেকে কী একটা অবস্থা হয়ে গেল পরিবারে। আব্বু আম্মু অনেক খোঁজখবর নিতে করতে শুরু করে। অন্যদিকে ঈশান রাগ করে ওর একটা ফ্রেন্ডের কাছে চিটাগাঙ্গে চলে গেছে, আর যত কন্ট্যাক্ট ছিল সব বন্ধ করে দিয়েছিল। যাবার আগে ওর একটা ফ্রেন্ডকে বলে গিয়েছিল কোনো সমস্যা হলে যেন ওকে জানায়, আর সেটাই হলো। শেষবার যত ঈশিকা অসুস্থ হয়ে পড়ল, সেটা শোনার পর ঈশান আর দূরে থাকতেই পারেনি, দৌড়ি বাসায় চলে আসে। তারপর হসপিটালে যেতেই দেখে ঈশিকার আব্বু আম্মু দাঁড়িয়ে কেবিনের সামনে কান্না করছে। ঈশিকার আম্মু ঈশানকে দেখেই দৌড়ে গিয়ে বলতে আরম্ভ করে, দেখো আব্বু, আমার মেয়েটার কি অবস্থা, তুমি ওকে যত পারো শাস্তি দাও, তারপর ওকে ছেড়ে দূরে যেও না। ওর অন্যায়ের জন্য তুমি আমাদেরকে শাস্তি দাও, আমরা মাথা পেতে নিব, তারপরও ওকে এত বেশি কষ্ট দিও না। আন্টি, এসব কি করে হলো? জানতাম ওর এরকম পাগলামি করবে। আমি ভাবতে পারিনি ঈশিকা এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেলবে, কিংবা সেটা বুঝতে পারবে।
ইশিকার আব্বু আম্মু ঈশানের কাছে হাত জোর করে ক্ষমা চাইলো। তারপরও ঈশান কোনো কথা বলল না। আব্বু আম্মু ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো। তারপর আরও 2-3 ঘন্টা পর ডাক্তার আসলো। তারপর এসেই বলতে আরম্ভ করলো, রোগীর জ্ঞান ফিরেছে। উনি ঈশ্বর নামের কাউকে বারবার ডাকছে। যদি মানুষটা থাকে ওনাকে কেবিনে পাঠিয়ে দেন। মনে হয় মানুষটাকে খুব বেশি ভালোবাসে। আব্বু ঈশানের দিকে তাকাতেই ঈশান তাড়াহুড়ো করে কেবিনের মধ্যেই চলে গেল। ইশিকা পাগলামি করছে। ঈশান এসে ওর পাশে বসলো। তারপর ওর একটা হাত ধরে বলতে আরম্ভ করলো, এই কি হয়েছে পাগলি? এভাবে কান্না করছে কেন? দেখো আমি চলে আসছি, আর তোমাকে কান্নাকাটি করতে হবে না। আমি ভুল করেছি তোমাকে ছেড়ে গিয়ে। তাকো আমার দিকে, দেখো আর কখনো ছেড়ে যাব না। প্লিজ এভাবে পাগলামি করো না। দেখো দেখো একবার আমার দিকে। ঈশানের এরকম দ্বারা কথাতে ইশিকা ফ্যাল করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর জোরে সোরে কান্না করে দিল। আর ঝড়ের গতিতে ঈশানকে চাপ দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবু, তুমি হাসছো? দেখো না, ওরা কেউ বিশ্বাস করে না আমি তোমাকে ভালোবাসি। তুমি এতটা পচা কেন বলো? তুমি এমন করে আমাকে কষ্ট দিতে পারলে বলো? তুমি না একটু আমাকে বোঝার চেষ্টা করো না। আসলে তুমি একটা পচা বাজে ছেলে, তাইলে আমাকে এমন করে কষ্ট দিতে পারতে? আমি তো বুঝতে পারিনি তুমি এত সহজে আমার ভালোবাসাটা বুঝতে পারবে আর এত তাড়াতাড়ি আমাকে ভালোবেসে ফেলবে। তাহলে আমি এত সহজে আসতাম না। ও, তার মানে আমাকে আরো কষ্ট দেওয়ার প্ল্যান করেছিলে, তাই না? এদিকে তো তুমি আমাকে মেরে ফেলতেই পারতে। তুমি জানো আমার তোমাকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয়েছে? আসলে তুমি আমাকে একটুও ভালোবাসো না। যদি বাঁচতে তাহলে এমন করে কখনোই কষ্ট দিতে পারতে না। তুমি না আসলেই পচা একটা ছেলে, কালে আমাকে কষ্ট দাও। যেদিন আমি তোমার থেকে হারিয়ে যাব না, আর যদি ভুল করেও মরে যায়, তাহলে আর কখনো ভালোবাসার কথাটা না বলতেও পারবে না, আমাকে বুকে আগলে নিতে পারবে না। সেটাই হয়তো তোমার জন্য ভালো হতো, তাই না? ঈশান পাগলিটাকে বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরলো আর রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, চুপ, একদম চুপ। আর কখনো এসব বাজে বাজে কথা বলবে না। তোমার সাহস কি করে এসে বলার? তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তো তোমার উপর রাগ করে এরকম একটা কাজ করেছিলাম। আর যদি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে কি তুমি ওই টর্চারটা করা বন্ধ করতে বলো? আর না কখনো বুঝতে পারতে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তাহলে কি এই দূরত্বটা আমাদের জন্য ভালো হয়নি বলো? হ্যাঁ, ভালো হয়েছে। আমাকে কষ্ট দিতে তো তোমার ভালোই লাগে, তাই না? দাও, আরো কষ্ট দাও, তারপরেও ছেড়ে যেও না। এভাবে যতটা কষ্ট দিয়েছো, এটা যদি সহ্য করতে না পেরে আমি মরে যেতাম, তাহলে কি হতো বলো? তোমাকে বলছি না এসব বাজে বাজে কথা আর কখনো বলবে না। আর এই মরার কথা যদি একবার মুখে আনো না, তাহলে কিন্তু আমি তোমাকে সত্যিই খুন করে ফেলবো। তারপর নিজেই শেষ হয়ে যাব। তাই না, এরকম কথা তুমি বলো না প্লিজ। তোমার কিছু হওয়ার আগে আমি নিজেই শেষ হয়ে যাব। তাহলে ভুলে আর এসব কথা বলবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তাহলে এমন করে কষ্ট দিলে কেন? তুমি না খুব বাজে, খুব বাজে। একটা বার আমাদের একটা একটা বেবি আসতে দাও, দেখো আমি তোমার কি অবস্থা করে ছাড়ি। আমাকে কষ্ট দাও না, তুমি আমাকে একা পেয়ে খালি বারবার কষ্ট দিচ্ছ তো। দাও, একটা করে একটা করে বেবিটাকে আসতে দাও, দেখো আমি ওকে সাথে নিয়ে তোমার কি অবস্থা করি। ইশিকার বাচ্চামি স্বভাব কথা শুনে এবার মুচকি মুচকি হাসতে লাগলো। তখন ইশিকা জোরে সোরে কান্না করে দিয়ে ঈশানের বুকে কিল ঘুষি মারতে আরম্ভ করলো। ঈশান ওকে শক্ত করে ধরে বলতে লাগলো, আরে বাবা মারছে কেন? আবার কি হলো? সব তো ঠিক হয়ে গেছে। তুমিও কষ্ট পেয়েছো, আমিও কষ্ট পেয়েছি। তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছো, আমি তো তার 4/1 তোমাকে দিইনি। তাতে তুমি সবটা স্বীকার করে নিয়েছো। তাহলে আমি যতদিন যাবৎ কষ্ট পেয়েছি সেটা যদি তুমি পেতে, তাহলে তো তোমার কি হাল হতো সেটা তো ভাবাই যাচ্ছে না। আমাকে কষ্ট দেওয়ার খুব শখ, তাই না? দাও, আরো কষ্ট দাও। কষ্ট দিতে দিতে আমাকে শেষ করে ফেলো। তোমার ভালোবাসাটা বোঝাতে গিয়ে এত কষ্ট পেতে হলো, তাহলে সারা জীবন তোমার সাথে থাকতে আমার কতটা কষ্ট পেতে হবে সেটাই তোমার ভাবতে ভয় লাগছে। না পাগলি, এরকম কেন ভাবছো তুমি? এরকমটা কখনো হবে না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এত ঝড় তুফান পেরিয়ে তারপর তোমাকে পেয়েছিলাম, আর মাঝখান থেকে তুমি এরকম করে আমাকে কষ্ট দিলে। এসব না করে তো একটাবার আমাকে সুযোগ দিতে পারতে। আমার উপর রাগ করেছিলে থাকতে, তারপরও আমার সাথে কথা না বলতে। কিন্তু দিন শেষে তো জানতে পারতাম তুমি আমাকে ভালোবাসবে, আর তুমি সেটা না করে উল্টে পাল্টে কাজ করলে, যার জন্য আব্বু আম্মুর কাছে এরকম করে ছোট হয়ে গেলাম। ভাগ্যিস আম্মু সেদিন রাতে দেখে ফেলেছিল, নাহলে তো সত্যি অন্য কোথাও চলে যেতাম। আমার ইচ্ছে ছিল দেশের বাইরে চলে যাওয়ার।
ইশিকা ঈশানকে ছেড়ে দিয়ে রাগী চোখে ওর দিকে তাকালো, কারণ ঈশান সবটা প্ল্যান করেছে। আর রাগ করে বাসা থেকে গেলেও আম্মু সেটা জানতো। সেটা শোনার পর ইশিকা আরও জোরে সরে কান্না করে দিল। তুমি এরকম একটা কাজ করতে পারলে? তুমি সবটা প্ল্যান করেছো তাই না? আমাকে কষ্ট দিতে তো তোমার খুব বেশি ভালো লাগে, তাহলে আরও কষ্ট দাও। তারপর এরকম করে বারবার ছেড়ে যেও না। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল। আমার আমার গতকালকে মনে হচ্ছে না যে আমি আর কখনো তোমাকে দেখতে পাবো না। সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। আমার বুকের মধ্যে প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। জান, আমি তো চলে আসছি, দেখো সব যন্ত্রণা কমিয়ে দেব। তাকো আমার দিকে। এতদিন কষ্ট দিয়ে এখন যন্ত্রণা কমানো হচ্ছে? একদম আমার কাছে আসবে না। তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করে। শুধু টাচ করবো না, এখন আদর করবো। তুমি কিভাবে এতদিন আমাকে দূরে সরিয়ে রেখেছো? আমাকে দূরে রাখতে পারবে না, এখন তো আদর করবোই। তুমি কিভাবে আমাকে দূরে সরাও, আমি সেটাই দেখবো। ইশিকা ঈশানকে দূরে সরানোর জন্য ওর থেকে যখনই সরে যেতে নেবে, তখনই ঈশান ওর মুখের পাশে হাত রেখে ওদের 4 ঠোঁট এক করে দিল। ঈশান একাই 5 মিনিট যাবৎ রেসপন্স করার পর একটা সময় ইশিকা থাকতে না পেরে ঈশানের সাথে রেসপন্স করতে লাগলো। ইশিকা কিস করতে করতে ঈশানকে বেডে ফেলে দিল। ঈশান জানে না এই মেয়েটার এত শক্তি কোথা থেকে আসছে। 2 দিন যাবৎ নাকি জ্ঞান হারিয়ে পড়েছিল, তার ওপরে খাওয়া দাওয়া ঠিকমতো করে না, আর আজকে প্রিয় মানুষটাকে কাছে পেতে এত বেশি জোর খাটাচ্ছে। তো ভালো থাক ভালোবাসা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।